তুমি এই বাড়িতে কি করছো? আর কে তুমি? উচ্চ ঐশ্বর্যের দমক শুনে কাচুমাচু হয়ে দাঁড়ায়। জিসান, কেয়া সবাই বসে আছে। ঐশ্বর্য ওদের পাশে বসেছে, ডান পায়ের ওপর বাঁ পা তুলে বসে আছে। উচ্ছা মিনমিনে গলায় বলল, আমি তো উচ্ছা, এবারের মালিকের মেয়ে। ঐশ্বর্য থতমত খেয়ে গেল। মিসেস মহিলার আরও একটা মেয়ে আছে? মিসেস মহিলার ছোট মেয়ে তুমি? উচ্ছা ব্যস্ত কণ্ঠে বলে, না না, আমি তো সাবিনা পাটোয়ারির ছোট মেয়ে, আর আফসানা উনি তো আমার মামি হন। ঐশ্বর্য ভেবে বলে, ও তাহলে তুমি উৎসা পাটোয়ারি। আফসানা মামি আমাদের সাথে থাকেন আর পাটোয়ারি ইউজ করেন, আর এবারে বাকি কথাটুকু টুক করে গিলে নিল উৎসা। ঐশ্বর্য বুঝতে পারলো এই বাড়ি উৎসাদেরই, তাই তো নেম প্লেট বড় বড় অক্ষরে লেখা ছিল পাটোয়ারি মঞ্জিল। ঐশ্বর্য কথা ঘুরাতে বলল, তা কি এমন রিজনে তুমি একটু আগে দাঁত দেখাচ্ছিলে? মামাতো ভাইয়ের কথা মাথায় আসতে উৎসা ফিক করে হেসে উঠল। ঐশ্বর্যের সাথে সাথে বলল, স্টপ লাফিং। ওচা ঠোঁট চেপে বলল, আসলে আপনি তো ভাইয়া ডাক পছন্দ করেন না, কিন্তু দেখুন ভাগ্য, আপনি আমার মামাতো ভাই বের হলেন। উৎসাহ হাসতে লাগে। কথাটা বোঝাতে পেরে কেয়া জিসান হেসে ওঠে। জিসান ঐশ্বর্যকে খোঁচা দিয়ে বলে, রিক, মিস বাংলাদেশি তোর নতুন বোন। কেয়া দুষ্টমি করে শুধায়, ও মাই গড, কিউট গার্ল, তোর বোন আর আমাদের বলিসনি পর্যন্ত? দিস ইজ নট ডান। ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে বলে, জাস্ট শাট আপ। হে ইউ, ডোন্ট কল মি ভাইয়া। উৎসাহ দুপা সিঁড়ির দিকে দিয়ে বলল, ঐশ্বর্য ভাইয়া, 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 ঐশ্বর্য ভাইয়া। উৎসাহ ছুট লাগালো দোতলার দিকে। ঐশ্বর্য চমকালো, কারণ এই প্রথম ঐশ্বর্য নাম এতটা মোহিত করে ডাকে। খুব করে কানে লাগলো কথাটি। পরক্ষণ ঐশ্বর্য চিৎকার করে বলে, স্টপ। স্নিগ্ধ শোভন সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ করে সবার জন্য খাবার আয়োজন করছে। কলিং বেল বাজলো, উৎসাহ গিয়ে দরজা খুলে দেয়। ঐশ্বর্য জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে, কপালে ঘামছে বিন্দু বিন্দু ঘাম। উৎসাহ মুগ্ধ চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করলো। প্রথমে উৎসাহকে খেয়াল না করলেও দুপে এগিয়ে গিয়ে ফের পেছনে করে তাকালো। পরনে আকাশি রঙের গোল জামা, চোখে কাজল, হাতে দুটো রেশমি ছড়ি, ফর্সা মুখে অদর দুটি গোলাপি হয়ে আছে, ওনা গলা ঝুলিয়ে রাখা। সব থেকে বেশি নজর কাড়ল উৎসার পায়ের নুপুরগুলো। উৎসার টেবিলের দিকে এগুতেই ছনছন শব্দ করে নুপুরগুলো। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো, রেড রোজ। উৎসাহকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে ঐশ্বর্য। 10 মিনিট পর সবাই ব্রেকফাস্ট করতে আসে, কিন্তু ঐশ্বর্য আফসানা পাটোয়ারি আর শহীদকে দেখে দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। নিকি বলে ওঠে, ভাইয়া ব্রেকফাস্ট করবে না? ঐশ্বর্য ফুস করে শ্বাস টেনে বলে, যাত্রার সাথে একই ডাইনিং টেবিলে বসে রিক ব্রেকফাস্ট করে না। নিকি বুঝতে পারল ঐশ্বর্য কাদের কথা বলছে। আফসানা চোয়াল শক্ত করে নেয়, মনে মনে ঐশ্বর্যকে দুটো গালি দেয়। শহীদ মলিন মুখে নিজ স্থানে বসে রইল। কিছু বলার মতো বাসা নেই তার। ঐশ্বর্য রুমে চলে গেল। জিসান আর কেয়া খেতে বসল। তারা খুব এক্সাইটেড, এ প্রথম বাংলাদেশের ফুড খাবে। ভাবতে জিসান খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। উৎসাহ জিসানের প্লেটে ঘি দিয়ে বাজার রুটি আর আলু তরকারি দিল। জিসান দেখে বলল, দেখ টেস্টি লাগছে। কেয়া বলল, জাস্ট অ্যামেজিং, ইয়াম্মি। উৎসাহ মৃদু হাসল। নিকি ঐশ্বর্যের জন্য খাবার সাজিয়ে ট্রে উৎসার হাতে দিয়ে দিল। বনু, খাবারটা বাইরের রুমে দিয়ে আয়তো। আফসানা তৎক্ষণাৎ বলে ওঠে, এত দরদ দেখানোর কী প্রয়োজন নিকি? নিকি শুকনো শ্বাস ফেলে স্পষ্টভাবে বলল, আমার ভাই তাই। আফসানা বেশ বিরক্ত, মেয়েটা অবাধ্য। রুমের কাছে এসে নক করলো উৎসাহ, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেল না। উৎসাহ খেয়াল করে দেখলো রুমের দরজা খোলাই আছে। উৎসাহ গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করলো। ঐশ্বর্য ভাইয়া, ভাইয়া আপনি কোথায়? আচমকা ওর হাতে টান পড়ল। ঐশ্বর্য উৎসার হাত টেনে নিয়ে বেড সাইডে টেবিলের উপর রেখে দিল। উৎসাহ থতমতে খেয়ে গেল। ঐশ্বর্য ওকে টেনে দেয়ালের সঙ্গে চেপে ধরে। উৎসাহ আরও এক দফা চমকে ওঠে, ভাইয়া এটা কী করছেন আপনি? ডোন্ট কল মি ভাইয়া, আই রিপিট ডোন্ট কল মি ভাইয়া। উৎসাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এদিকে ঐশ্বর্য উৎসার হাত খুব শক্ত করে ধরে আছে। যতবার ভাইয়া ডেকেছ, এখন ততবারই হানি বলে ডাকো। উৎসাহ চমকের অষ্টম আকাশ পার করল। হানি? কি? দেখুন ঐশ্বর্য ভাইয়া হন আপনি আমার। ঐশ্বর্য রাগল, চোখমুখে স্পষ্ট রাগের ছাপ। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইউ আর লুকিং সো প্রিটি, দেন স্টে ওয়ে ফ্রম মি। উৎসাহ কিছুই বুঝল না। ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দেয়। ডিবানে বসতে বসতে বলল, আমার জন্য আইস কিউব নিয়ে এসো। উৎসাহ বোকার মতো জিজ্ঞেস করে, আইস কিউব দিয়ে কী হবে? জিসান ঐশ্বর্যের রুমে আসছিল। হঠাৎ আইস কিউব শব্দটি কানে যেতেই হুড়মুড়িয়ে রুমে ঢুকে উৎসাহকে বলে উঠল, আরে সকালে ঐশ্বর্য পেটে একটু ব্যথা পেয়েছে, তাই জ্বালা করছে, আইস কিউব দিলে একটু কমবে।
উৎসা মৃদু কণ্ঠ বলল, আচ্ছা। উৎসা বের হতে ঐশ্বর্য নিজের মতো করে ফোন দেখতে লাগলো। জিসান ঠাস করে দরজা বন্ধ করে দেয়, গিয়ে ঐশ্বর্যের পাশে বসলো। ড্যাম, তুই কোন লেভেলের ইয়ে? ঐশ্বর্য ফোনে দৃষ্টি রেখে বলল, কেন, তুই কি আজ নতুন জানলি? জিসান বলল, ছে, মিস বাংলাদেশি যদি জানতে পারে তোর ব্যাড হ্যাবিটের কথা, তাহলে তো সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। জিসান আর কিছু বলতে যাবে, তার পূর্বে ওর দৃষ্টি গেল ফোনে। কি দেখছিস তুই এটা? ঐশ্বর্য ঝুম করে বলল, শর্ট ফর্ম ভিডিও। দেখবি? জিসান নাক মুখ কুঁচকে নেয়। শেমলেস ম্যান। বাগানে দাঁড়িয়ে ফুলের সঙ্গে ছবি তুলছে কেয়া। হঠাৎ সেখানে একটা ছেলেকে দেখতে পেলাম। কখন থেকেই কেয়াকে লক্ষ্য করছে ছেলেটা। কে এগিয়ে গেল। হাই হ্যান্ডসাম। ছেলেটি অবাক হলো। এখানে কোনো মেয়ে নিচ থেকে কথা বলে না, সেখানে কেয়া নিচ থেকে এসে হ্যান্ডসাম বলছে। কথাটা বেশ অবাক করলো ছেলেটিকে। কেয়া ফ্লার্ট করছেন আচমকা, সেখানে রুদ্র চলে এলো। পুরুষালে কণ্ঠস্বর শুনে গাঁড় ঘুরিয়ে তাকালো কেয়া। মৃদু চমকে উঠেছে। রুদ্র দেখতে কি সত্যি সুদর্শন। কেয়া আনমনে বলে ওঠে, ওয়াও। রুদ্র এগিয়ে গেল। আসলে ছেলেটা ছিল দুধওয়ালা। এই ছেলেটা রোজ পাটোয়ারি মঞ্জিরে দুধ দিয়ে যায়। কি রে অভি, দাঁড়িয়ে আছিস কেন? দুধ দিয়ে তাড়াতাড়ি যা। অভি কাচুমাচু করতে করতে দুধ দিতে গেল ভিতরে। কেয়া বুঝলো না। দুধ 1 সেকেন্ড, ছেলেটা মিল্ক দিতে যাচ্ছে কেন? রুদ্র বলল, তুমি যার সঙ্গে এতক্ষণ ধরে ফ্লার্টিং করছো সেই বাড়ির দুধওয়ালা। কেয়া নাক মুখ কুচকে নেয়। এটা কি হলো? হ্যান্ডসাম ছেলেটা দুধওয়ালা? ইয়াক। রুদ্র কে নিয়ে মজা করে বলল, ইউ আর দুধালি। কেয়া বেশ লজ্জা পেল। ফার্স্ট টাইম কেউ এভাবে তাকে নিয়ে মজা করছে। রাগে দুঃখে কেয়া হনহনিয়ে রুমে চলে গেল। রুদ্র শব্দ করে হেসে উঠল। সোফায় কুশন কভারগুলো চেঞ্জ করছে উৎসাহ। এর মাঝে কে এসে বলল, কিউট গার্ল, শোনো না। উৎসাহ ভুবন বলানো হাসি মুখে টেনে বলে, হ্যাঁ বলো, তোমার মতো বিউটিফুল করে সাজিয়ে দাও আমাকে, তোমার মেকআপ আর ড্রেসিং জাস্ট ওয়াও। উৎসা নিজের দিকে বোকা ভাবে তাকালো। সিরিয়াসলি এই মেকআপ সুন্দর? উৎসা তো শুধু একটু কাজল, হাতে দুটো চুড়ি আর পায়ে নুপুর ছাড়া কিছুই পরেনি। তবুও কেয়া জোর করল, ঐশ্বর্য জিসান কেয়া তিনজনে মিলে ঠিক করেছে সিলেট ঘুরবে। অবশ্য ঐশ্বর্যের মতো তেমন একটা ছিল না, কি বা ঘুরবে? বাংলাদেশ তার একদম পছন্দ নয়। যাই হোক, জিসান আর কেয়া জোর করেছে ঐশ্বর্যকে, যার দরুন ঐশ্বর্য রাজি হয়েছে। উৎসাহ তৈরি হয়ে নেয়, মনে মনে ঠিক করে আজ এই বিদেশির বাচ্চাকে ভালো করে জব্দ করবে। বাড়ির বাইরে আসতেই বর্ষর মার্সিডিজ কার দেখে হতভম্ব হয়ে গেল উৎসাহ, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এই গাড়িটা আবার কার? ঐশ্বর্য উৎসাহকে আর চোখে দেখে, গায়ে কালো রঙের বোরকা পরেছে, দেখতেও বেশ লাগছে। জিসান খুশিতে বলল, রিকের। ঐশ্বর্য ভাব নিয়ে বলল, এখানের সোকল্ড অটোরিকশা আমি চলাচল করব রেড রোজ? উৎসাহ কিছুই বুঝল না, নিজে যে বড়লোক এটা বুঝি সবাইকে দেখাতে হবে। ঐশ্বর্য গিয়ে গাড়িতে বসল, পিছনের সিটে কেয়া আর জিসান বসল। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, সে কোথায় বসবে? ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বলে, এখন কি তোমাকে ইনভাইট করতে হবে বসতে? উৎসাহ মলিন মুখে ঐশ্বর্যের পাশের সিটে বসে পড়ল। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং শুরু করে। সিলেট চণ্ডীপুলের দিকে আড্ডা ক্যাফেতে বসে আছে সবাই। ঐশ্বর্য বিরক্ত হচ্ছে, এটা কোনো ক্যাফে? জাস্ট টু মাচ। দিস ইজ ক্যাফে? উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, তো এটা কি সিনেমা হলো? ঐশ্বর্য ফুস করে শ্বাস টেনে বলল, গেট আপ। সবাই উঠে দাঁড়ালো, ঐশ্বর্য পা বাড়ায়। উৎসাহ দৌড়ে ওর সামনে চলে গেল, আরে ঐশ্বর্য ভাইয়া কোথায় যাচ্ছেন? আপনি তো এখানের কিছুই চিনেন না। তোমার এই সোকোল্ড ক্যাফেতে অ্যাটলিস্ট আমি থাকতে পারছি। উৎসার মুখ ভার হলো, সেও বলল, তাহলে কোথায় যাবেন বলুন? আমি নিয়ে যাচ্ছি। লেটস গো। ঐশ্বর্যের পিছু পিছু হাঁটতে লাগলো সবাই, কিছুক্ষণ পরেই গাড়ির কাছে এলো। ঐশ্বর্য ফোন বের করে কিছু একটা দেখছিল, সবাই এদিকে অপেক্ষা করছে। রিক, খিদে পেয়েছে ব্রো? কেয়া অসহায় মুখে বলল। ঐশ্বর্য হঠাৎ বলে উঠে, গ্রেট, লেটস গো। জিসান ড্রাইভ কর। ঐশ্বর্য জিসানের দিকে গাড়ির চাবি রে দেয়। জিসান ক্যাচ করে নেয়। মিনিট 5 পরেই পানসী রেস্টুরেন্টে এসে থামল ওরা। রেস্টুরেন্টটি বেশ বড় আর পরিষ্কার, খুব সুন্দর করে সাজানো। উৎসাহ মৃদু হাসল, সে তো এই রেস্টুরেন্টের কথা বলেই গিয়েছিল। ঐশ্বর্য সবচেয়ে বেস্ট টেবিলটা বুক করল। সবাই বেশ আরাম করে বসল। উৎসাহ নিজের মুখের নিকাব খুলে রাখে। ভীষণ গরম লাগছে তার। কেয়া উৎসাহকে টিস্যু এগিয়ে দেয়। ঘেমে একাকার অবস্থা উৎসার। জিসান ওর মলিন মুখ দেখে শুধায়, মিস বাংলাদেশি, তুমি এসব কেন পড়েছ? লুক, তোমার অবস্থা। উৎসাহ মৃদু হাসল, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই বোরকা পরে চলাচল করে, আমিও তাই। এখানের মেয়েরা বাইরের দেশের মতো চলাচল করতে পারে না, লোকে মন্দ বলে।
ঐশ্বর্য কপাল কুঁচকে বলে, রিয়েলি? তাহলে তুমি জার্মানিতে শর্ট জিন্স টপস ওগুলো পরলে তখন? উৎসা ফের ভুবন ভোলানোর হাসি মুখে টেনে বলে, আপনাদের ওইখানে তো জ্যাকেট ছাড়াই বের হওয়া যায় না, সেখানে আমি কি করে বোরকা পরে বের হব? ঐশ্বর্য বিরক্ত নিয়ে বলল, বাংলাদেশের সব কিছুই চিপ, জাস্ট টু মাচ। উৎসা মুখ বাঁকালো, ওয়াটার আসতেই ঐশ্বর্য মেনু কার্ড নিয়ে অর্ডার করল। চিজ বার্গার, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, প্যানকেক। উৎসা তম্বা খেয়ে গেল, দুপুরের খাবারে এসব খাবে ওরা? আরে আরে দাঁড়ান, দেখুন ওয়াটার ভাইয়া, আপনি বরং চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাউমিন উইথ চিলি চিকেন। ওয়াটার যেতেই ঐশ্বর্য উৎসাকে ধমক দিয়ে বলল, হোয়াট দ্য হেল, এসব কি অর্ডার করেছ? উৎসা মিনমিনে গলায় বলল, দুপুরের খাবারে কেউ প্যানকেক, স্যুপ এসব খায়? জিসান বলে উঠল, উফ তোরা থামো, অ্যাম ভ্যারি এক্সাইটেড। ওয়াটার খাবার দিয়ে যেতেই কেয়া ফোন বের করে সেলফি নিতে লাগলো। গাইস সে চিজজ। সবাই একসঙ্গে ছবি তুলে উৎসা নিজের মতো খেতে শুরু করে। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে, উৎসা অল্প অল্প করে খাচ্ছে। হিজাব বা ধার ফলে মেয়েটাকে আরো বেশি কিউট লাগছে। উৎসা আনমনে ঐশ্বর্যের দিকে তাকালো, চোখাচোখি হয় জনের। উৎসা মাথা নুইয়ে নেয়, এই ঐশ্বর্যকে একটুও বুঝতে পারে না উৎসা। সন্ধ্যায় সবাই মিলে বারান্দায় আড্ডা দিচ্ছে, উৎসা সবার জন্য চা নিয়ে এলো। অনেক দিন পর ভাই বোন সবাই একসাথে হয়েছে। বারান্দায় কুশান বিছিয়ে ছোট ছোট বালিশ নিয়ে গিয়ে রেখেছে উৎসা। সবাই এসে বসল, ঐশ্বর্য আসতে চায়নি কিন্তু রুদ্র জোর করে নিয়ে এসেছে। সবার সাথে থাকলেও কানে তার হেডফোন, হাতে আইপ্যাড। এই যে সবার জন্য চা নিয়ে এসেছি। উৎসা চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে আসে। নিকি হাত বাড়িয়ে ট্রে নেয়, উৎসা একে একে সবাইকে চা দেয়। ঐশ্বর্যের কাছে যেতেই কান থেকে হেডফোন খুলে বলল, আই ডোন্ট লাইক ইট। উৎসা সূক্ষ্ম শ্বাস ফেলল। তাহলে ভাইয়া আপনার জন্য কি আনব? ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে বলল, ফার্স্ট ডোন্ট কল মি ভাইয়া, সেকেন্ড কিছু চাই না আমার। উৎসা মুখ বাঁকিয়ে বলল, অ্যাজ ইয়োর উইশ। ঐশ্বর্য ভ্রু বাঁকিয়ে বলল, ওকে, আমার জন্য কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি উইথআউট সুগার। উৎসা গাল ফুলিয়ে বসে, সে কি এই চৌধুরী সাহেবের চাকর নাকি? যখন যা ইচ্ছা হোক ম করবে। উৎসা মুখ বাঁকিয়ে বলল, পারবো না, আমি কি আপনার কাজের লোক? ঐশ্বর্য বাঁকা হাসল, হাতের আইপ্যাড সোফায় রেখে উঠে সামনে এসে দাঁড়ায় উৎসার। পকেটে হাত গুজে বলল, এক্সুয়েলি ইয়েজ, ইউ আর মাই হাউস কিপার। ভুলে গেলে জার্মানিতে কেয়ারটেকারের কাজ দিয়েছিলাম? উৎসা ফুস করে উঠে। তো ওইটা জার্মানিতে ছিল, এটা বাংলাদেশ। আর শুনুন, আপনি আমার ভাইয়া হন, বুঝলেন? ভ আকার ভাইয়া। জাস্ট শাট ইয়োর ফাকিং মাউথ। কফি নিয়ে এসো। উৎসা হনহনিয়ে চলে গেল। মনে মনে 1000 টাকা লি দিল, ভো লোক পচা লোক, অয়তা ন লোক। কিচেনে যেতেই উৎসার হাতের ফোন টুং টুং শব্দ করে বেজে উঠল। হ্যালো সিরাত বলো। হ্যালো উৎসা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। উৎসা ফোন লাউড স্পিকারে দিয়ে কফি বানাতে বানাতে বলে, হ্যাঁ বলো, আমি শুনছি। সিরাত আমতা আমতা করে বলল, আসলে উৎসা, ওই তোমাকে। কি হয়েছে? উৎসা, তোমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। উৎসা চমকে উঠে, হোস্টেল থেকে বের করে দিয়েছে মানে? উৎসা দ্রুত বেসিনে হাত ধুয়ে ফোন তুলল। মানে কি সিরাত? হোস্টেল থেকে বের করে দিয়েছে? সিরাত মলিন মুখে বলে, এক্সুয়েলি তুমি গার্ডকে বলেও যাওনি আর না পারমিশন লেটার জমা করেছ। ইভেন কলেজ থেকেও বের করে দেবে ওয়ান্ট করেছে। উৎসা ব্যস্ত কণ্ঠে শুধায়, তাহলে কি হবে? না না, আমি এভাবে কি করে? উৎসা রিল্যাক্স, তুমি বরং 2 দিনের মধ্যে আসার চেষ্টা করো। আই থিংক প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখতে পারো। উৎসা ভাবল তাকে জার্মানি যেতে হবে, মিহিকে খুঁজতে হবে। যদি মিহি ওর বয়ফ্রেন্ড এর সাথে না থাকে তাহলে কোথায় আছে? সব জানতে হবে। ওকে, আমি তোমাকে কাল সকালে জানাচ্ছি। ওকে। উৎসা ফোন রেখে দেয়, বেশ চিন্তায় পড়ে গেল। এবার করবেটা কি? তাকে জার্মানি যেতে হবে আবার। বাইরে থেকে দাঁড়িয়ে সিরাত আর উৎসার কথোপকথন শুনল ঐশ্বর্য। আসলে কফি আনতে দেরি হচ্ছে তাই ঐশ্বর্য নিজে এলো কিচেনে, কিন্তু এখানে উৎসার বিষয়ে জেনে বেশ অবাক হলো। বিড়বিড় করে আওড়াল, রেড রোজ জার্মানি ব্যাক করবে? কিছু একটা ভাবল ঐশ্বর্য, ফের হাসল। হোয়াট অ্যাভার। ঐশ্বর্য ভেতরে গিয়ে উৎসার হাত থেকে কফি কাপ নিয়ে বেরিয়ে গেল। উৎসা বুঝল নিকির সঙ্গে কথা বলতে হবে। উৎসা বের হতে যাবে, পিছন ঘুরতেই আকস্মিকভাবে ঐশ্বর্যের সঙ্গে ধাক্কা খেয়ে পুরো কফি ঐশ্বর্যের উপর ফেলে দেয়। ত্বকে উঠে উৎসা গরম ধোয়া উড়ানো কফি পড়েছে ঐশ্বর্যের বক্ষস্থলে। এটা কি হলো? দেখি দেখি। উৎসা দ্রুত ঐশ্বর্যের বুকে হাত লাগলো, পুড়েছে কি না দেখতে। শার্টের বোতাম খুলতেই ত্বকে উঠে, জায়গাটা লাল হয়ে গেছে। উৎসা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঐশ্বর্যের বুকে দেয়। ঘষতে লাগলো সে। জ্বলছে তাই না? অ্যাম সরি। এখনই ঠিক হয়ে যাবে।
একটু সবুর করুন। এদিকে ঐশ্বর্য নির্বাক, নিশ্চুপ ভঙ্গিমায় উৎসার কাণ্ড দেখছে। একসময় উৎসা ঐশ্বর্যের পেটের দিকে হাত ছোঁয়াতেই ঐশ্বর্য ওর হাত চেপে ধরে। উৎসা মুখ তুলে নিষ্পাপ চাহনিতে দেখে, হোয়াটস গোয়িং অন? উৎসা এতক্ষণে যেন সে ফিরল। দ্রুত হাত সরিয়ে নেয়। লজ্জায় জর্জরিত হয়ে উঠে, হাত দুটো থরথর করে কাঁপছে। এতক্ষণ ধরে কি করল তা ভাবতেই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে কি করল? এভাবে কাউকে স্পর্শ করেছে ভাবতেই শেষ হয়ে যাচ্ছে। উৎসা কাঁপা কাঁপা গলায় বলল, অ্যাম সরি। কথাটা বলেই দৌড় লাগায় উৎসা। ঐশ্বর্য একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, ভেতরে তোলপাড় শুরু হয়েছে তার। যেখানে অন্য অন্য মেয়েদের ঘন্টা লেগে যায় তাকে উঠতে, জিত করতে, সেখানে উৎসার সামান্য বুকে ছোঁয়াতেও না লাগছে ঐশ্বর্যের। সে তো উৎসাকে বকা দিতে এসেছিল, কফিতে চিনি দেওয়ার জন্য। কিন্তু এভাবে নিজেই পাগল হয়ে যাবে তা ভাবতে পারেনি ঐশ্বর্য। কফি কাপ রেখে দ্রুত ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে রুমে যেতে লাগলো। আপাতত তার শান্তি চাই, সামথিং নি ডস। ঐশ্বর্য দ্রুত পায়ে এক প্রকার দৌড়ে রুমের দিকে গেল। ঠাস করে দরজা লাগিয়ে দেয়। দরজা বন্ধ করে ডিভানের উপর বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী। গায়ে তার কোনো কিছুই নেই, পরনে শুধু একটা শটার। ঐশ্বর্য দ্রুত শ্বাস নিচ্ছে, ভেতর লছে তার। বারংবার উৎসার নিষ্পাপ চাহনির মুখশ্রী মনে পড়ছে। ঐশ্বর্য তরিতে গিয়ে কাভার্ড খুলে ব্যাগ থেকে সিরি অঞ্জ বের করে হাতে করে। মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ দেহখানি, ফের ডিভানে এসে গা এলিয়ে দেয়। নিঃশ্বাস ধীর গতিতে চলছে। যখন ঐশ্বর্য বেশি উঠতে জিত হয় ঠিক সেই সময়ই নেয়। আজকেও তাই করল ঐশ্বর্য। দীর্ঘ 1 ঘন্টা পর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে সে। বেকনিতে যেতেই বাগানের দিকে চোখ পড়ল। উৎসা কেয়া নিকি একসঙ্গে আছে। নিকি আর উৎসা মিলে কেয়াকে জাম্পিং খেলছে। কেয়া কোনো রকমে দড়িটা নিয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু বারংবার পায়ে আটকে ফের আউট হচ্ছে। ঐশ্বর্য বেলকনির রেলিং ধরে দেখতে লাগলো। কেয়া আউট হতেই উৎসা হাতে নিল দড়িটা। সে খেলা শুরু করে, উৎসার প্রতিটি জাম্পিং এর সাথে সাথে ওর বুক ওঠানামা করছে। ঐশ্বর্যের ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল, শুকনো ঢুল গিলল সে। দ্রুত বেলকনি থেকে সরে এলো। কাল যাবি মানে? উৎসা জার্মানি ব্যাক করছে কথাটা শুনে রুদ্র অবাক হলো। উৎসা রুদ্র করে বুঝাতে বলল, ভাইয়া আমার যাওয়াটা জরুরি, কলেজে কিছু বলিনি, এভাবে হুট করে চলে আসাতে প্রবলেম হচ্ছে। তার উপর হোস্টেলে। উৎসা চুপ করে গেল। রুদ্র বলল, হোস্টেলে কি হয়েছে? উৎসা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না না কিছু হয়নি, বলতে চাইছিলাম যদি দেরি হয় আর হোস্টেল থেকে বের করে দেয় তখন কি হবে? রুদ্র স্বস্তি পেল। আচ্ছা ঠিক আছে, আমি তোর টিকিট বুকিং করছি, থ্যাঙ্কস ভাইয়া, যা আপদ বিদায় হো। মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসা। আফসানা পাটোয়ারি দাঁড়িয়ে আছেন। এতক্ষণ ধরে উৎসা আর রুদ্রের কথা শুনছিল। রুদ্র অকপটে বলে উঠল, মা বোনের সঙ্গে ভালোভাবে কথা বলো, আমার কিন্তু এসব পছন্দ নয়। আফসানা পাটোয়ারি বলল, তুমি চুপ করো, ওদের সাথে এমন ভাবেই কথা বলা উচিত। কি ব্যাপার মিসেস মহিলা, সকাল সকাল গটের মতো চেঁচামেচি করছেন কেন? আচমকা ঐশ্বর্য রুমে প্রবেশ করে। আফসানা পাটোয়ারিকে সরাসরি পোমা করে কথা বলল। ঐশ্বর্যকে দেখে পিটপিট চোখ করে তাকালো উৎসা। আফসানা পাটোয়ারি বলল, ভদ্রভাবে কথা বলো বেয়াদব। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বলল, মিসেস মহিলা আপনার এই স্বভাবটা যাবে না তাই তো? ওই আপনাদের বাঙালিদের কথায় আছে না, যে থালায় খায় সেই থালাই ফুটো করে। হাউ ফানি। আফসানা পাটোয়ারি বুঝতে পারল ঐশ্বর্য ঠিক কি বলতে চাইছে। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। যাদের দয়ায় যাদের ব্যবসা দখল করে খাওয়া দাওয়া করছেন আপনার, আবার তাদের সাথেই গলা জি। দিস ইজ নট ডান মিসেস মহিলা। আফসানা তেতে উঠল। তুমি তো ফ্যামিলির মেম্বার না, তাহলে এত কথা বলছো কেন? ঐশ্বর্য সজোরে থি দিয়ে কেবিন ফেলে দেয়। তকে উঠে সবাই। ঐশ্বর্য হিসহিসিয়ে বলল, ডোন্ট টক টু মি লাইক দ্যাট। ঐশ্বর্য বের হতেই আফসানা পাটোয়ারি বেরিয়ে গেলেন। উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। অদ্ভুত। কাল চলে যাবে, সেই জন্য একটু শপিং এ বেরিয়ে উৎসাহ। ওর সঙ্গে আছে জিসান, নিকি, রুদ্র আর কেয়া। সাথে ঐশ্বর্য আছে। কিন্তু বরাবরই ঐশ্বর্য এসবে বিরক্ত হয়, তার কাছে সবকিছু ডিসকাস্টিং মনে হয়। সিলেটের সবচেয়ে বড় শপিং মল সিটি সেন্টারের ভেতরে প্রবেশ করল সবাই। ঐশ্বর্য কানে হেডফোন লাগিয়ে নেয়। ওদিকে উৎসা কেয়া জিসান নিজেদের মতো শপিং করছে। উৎসাকে টেনে নিয়ে গেল জিসান, মিস বাংলাদেশি এগুলো কি? টেল মি। জিসানের হাতে কুর্তা আর পায়জামা। উৎসা মৃদু হাসল, এটা কুর্তা আর পায়জামা, এগুলো ছেলেদের, রিয়েলি? জিসান অবাক হয়ে জিজ্ঞেস করে। উৎসা ভালো দেখে একটা কুর্তা আর পায়জামা নিয়ে জিসানের হাতে দেয়। এইটা ট্রাই করো ভাইয়া, আপনাকে ভালো লাগবে। জিসান জামা নিয়ে ট্রায়াল রুমে গেল। ঐশ্বর্য আর চোখে দেখছে উৎসাকে। উৎসা সাদার মধ্যে একটা কুর্তা আর পায়জামা এনে ঐশ্বর্যের সামনে ধরল।
ঐশ্বর্য ভাইয়া এটা দেখুন আপনার জন্য। ঐশ্বর্য নির্নিমেষ তাকালো উৎসার দিকে, মুহূর্তে চোয়াল শক্ত করে নেয়। উৎসা ভয় পেল, হয়তো ভাইয়া ডাকটা পছন্দ হয়নি ওর। সরি। এটা দেখুন। ঐশ্বর্য উৎসার হাত সরিয়ে নেয়। আই ডোন্ট লাইক দিস, মুভ ইট। ঐশ্বর্য সরিয়ে দেয়, মুহূর্তে উৎসার মুখটা মলিন হয়ে গেল। ঐশ্বর্যকে বেশিরভাগ সময়ই সাদায় দেখেছে উৎসা, তাই তো ভাবল এটা পছন্দ হবে। উৎসা গিয়ে কুর্তা আর পায়জামা রেখে দিল, এরপর নিজের জন্য কিছু জামা আর লেডিস জিন্স আর জ্যাকেট এবং টপস নিল, যাতে জার্মানি গিয়ে পড়তে পারে। জিসান বেরিয়ে এলো, তাকে বেশ সুদর্শন লাগছে। নিকি আচমকা ওর দিকে চোখ পড়তেই থমকে যায়, অসম্ভব সুন্দর লাগছে এই ছেলেকে। জিসান এগিয়ে এলো। গাইস, হাউ ডু আই ফিল ইন দিস ড্রেস? উৎসা খিলখিলিয়ে হেসে উঠল। লুকিং লাইক ওয়াও, নিকি দুষ্টুমি করে বলে। বাদর। জিসান নিকির কানে ফিসফিস করে বলল। লুকিং সো হট অ্যাম রাইট? নিকি মুখ বাঁকিয়ে নেয়। ঐশ্বর্য কিছু একটা ভেবে অন্য দিকে চলে গেল। ঘণ্টাখানেক পরেই সবাই ব্লু ওয়াটার মার্কেটে গেল, সেখান থেকে বেশ শপিং করে নেয়। কিছুক্ষণ পরে সবাই ওয়াকওয়ে পার্কে গেল, এটা মূলত কাপলদের জন্য। তবুও সবাই ভেবেছে আজকে একটু আনন্দ করা যাক। খড়ের ছাউনি আর বাঁশের খুঁটি দিয়ে তৈরি উন্মুক্ত ঘর। ভেতরে পাতা আছে বাঁশের বেঞ্চ। উন্মুক্ত ঘরের ভেতরে ও আশপাশে লাল নীল বৈদ্যুতিক আলোর রোশনাই। সবাই গিয়ে গাছের পাশের একটা বেঞ্চে বসল, উৎসা আর জিসান গিয়ে সবার জন্য ডাবের পানি নিয়ে আসে। কিন্তু ঐশ্বর্য এর আগে কখনো খায়নি, উৎসা ঐশ্বর্যকে বলল তাকে অনুসরণ করতে। নিকি জিসানকে দেখে দিচ্ছে, এদিকে কেয়া কখন থেকে রুদ্রকে দেখে দেখে পাইপ দিয়ে টেনে খাচ্ছে। উৎসা পুরো ডাব উল্টো করে মুখে ধরে পানি খাচ্ছে, যার দরুন কিছুটা পানি গলা দিয়ে বুকের দিকে অগ্রসর হচ্ছে। ঐশ্বর্য শুকনো ঢুল গিলল, মুহূর্তে যেন তার মধ্যে সবকিছু শুকিয়ে গেল। ভীষণ তৃষ্ণার্ত মনে হচ্ছে তাকে, উৎসা খাওয়া শেষে স্বভাব সুলভ হাসল। এবার আপনি ট্রাই করুন। ঐশ্বর্য খেলো, পুরোটাই। তবে এখনো তার তৃষ্ণা মেটেনি, মিটবে কি করে? তার পৌরুষ জেগে উঠেছে। এই ভোমিয়ে যখন তখন কেমন একটা আচরণ করছে। ঐশ্বর্যের মন চাচ্ছে ওকে সে ফেলতে। ঐশ্বর্য বেঞ্চে হাত শক্ত করে চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় সবার, তার মাঝে সবাই মিলে কাচ্চি ডাইনে ডিনার করে নেয়। বাড়িতে এসেই বিছানায় গা এলিয়ে দেয় উৎসা, কাল সকালে সে চলে যাবে। উফ, আবারও একা হয়ে যাবে ওখানে গেলে। বিরক্ত লাগছে উৎসার, এতদিন পর ঐশ্বর্য কেয়া জিসান নিকি রুদ্র সবাই একসঙ্গে থাকবে আর উৎসা কি না ওই জার্মানিতে পৌঁছবে? হতাশ হলো উৎসা, কি করবে? যেতে তো হবেই। আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল উৎসা, তৎক্ষণাৎ তার রুমে প্রবেশ করল কেউ, হয়তো আগন্তুক। এদিকে উৎসা গভীর ঘুমে তলিয়ে গেছে। আগন্তুক ধীর পায়ে এগিয়ে এলো উৎসার পাশে। জানালার খোলা আলোয় আলোকিত হয়ে উঠেছে উৎসার মুখশ্রী। আগন্তুক গিয়ে ওর পাশে বসল, কপালে তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয়। তাতে যেন আগন্তুকের সত্তা নড়ে ওঠে। আগন্তুক ধীর গতিতে উৎসার ওড়না সরিয়ে দেয়, গলার দিকে হাত ছোঁয়াতেই উষ্ণতা অনুভব করে। গভীর ঘুমের মাঝে তন্দ্রা থেকে কিছুটা বেরিয়ে আসে উৎসা, পিটপিট চোখ করে তাকানোর চেষ্টা করছে। কি আশ্চর্য, সে তাকাতেই পারছে না, কিন্তু কেউ যেন তাকে গভীরভাবে স্পর্শ করলে উৎসা মৃদু কেঁপে উঠল। রুমে ঢুকেই নিজের বেডে জিসানকে শুয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো ঐশ্বর্য। হেই ডে, ভিলের বাচ্চা। ও আর ইউ হেয়ার? জিসান অসহায় ফেস নিয়ে বলল, ব্রো, আমার রুমে ককরোচ। সো হোয়াট? তুই কি মেয়ে? গার্লস আর অ্যাফ্রাইড অফ ককরোচ? আই ডোন্ট নো, আমি কিন্তু আজকে তোর রুমেই থাকব। নো ওয়ে, গেট আউট। প্লিজ ব্রো। ঐশ্বর্য জুতা খুলে ওর উপর রে দেয়। তুই কি আমার গার্লফ্রেন্ড? আমার রুমে থাকবি? জিসান মজা করে বলল, ওকে মনে কর একদিনের জন্য আমি তোর গার্লফ্রেন্ড। অ্যাম ইউর গার্লফ্রেন্ড ফর ডে। ঐশ্বর্য বাঁকা হাসল, ওকে ফাইন, আয় তোর সঙ্গে ফিজিক্যাল ডস করি। জিসান নাক ছিটকে বলল, রিক, ইয়াক ইয়াক, সর। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। তুই তো বললি, নো ওয়ে, আমি এসবে নেই। ওকে, থাক তবে, জাস্ট ফর টুডে। ইয়েস। ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি গার্ল। উৎসা ঐশ্বর্যের কথায় মৃদু কেঁপে উঠল। কিক্ষণ পূর্বে উৎসা নিজের ব্যাগ গুছিয়ে বের হয়, তৎক্ষণাৎ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য, জিসান, কেয়া, রুদ্র। আপনারা কোথায় যাচ্ছেন? রুদ্র হেসে উঠল, তোদের ড্রপ করতে। উৎসা অবাক হলো, এতজন মিলে তাকে ড্রপ করতে যাচ্ছে? ভাইয়া, 3জন মিলে আমাকে ড্রপ করতে যাচ্ছ? সিরিয়াসলি? রুদ্র জিসান ফিক করে হেসে দেয়। আরে নো মিস বাংলাদেশি, এক্সুয়ালি আমরাও জার্মান ব্যাক করছি। উৎসার কিঞ্চিত চমকে ঐশ্বর্যের দিকে তাকালো, ঐশ্বর্যের কোনো ভাবান্তর নেই। সে তো নিজের মতো আইপ্যাড দেখছে। উৎসা আশ্চর্য হয়, কাল তো কেউই বলল না ওরা ফিরছে। সত্যি? মানে কই, কেউ তো বললেন না? কেয়া আপু, তুমিও তো বললে না।
কেয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে, আসলে তারা কেউই তো জানত না। হুট করেই ঐশ্বর্য সকাল সকাল বলল ব্যাগ গুছিয়ে নিতে, আজকেই ওরা ব্যাক করবে। কিউট গার্ল, আই অ্যাম রিয়েলি সরি, আমাদের মনেই ছিল না। উৎসা দীর্ঘ শ্বাস ফেলল। রুদ্র ওদেরকে ঢাকার সবচেয়ে ফার্স্ট ক্লাস সিট বুক করে বাসের। ঘণ্টা খানেক পরেই ঢাকা পৌঁছে গেল সবাই। উৎসা তারা দিতে লাগলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ভাইয়া, 1 ঘন্টা পর ফ্লাইট, আমরা পৌঁছব কখন? ঐশ্বর্য বেশ চিলমু ডে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। উৎসা বেশ বিরক্ত। কেয়া আপু, কি হচ্ছে এসব? ফ্লাইট মিস করব তো। কেয়া উৎসাকে শান্ত করতে বলল, কাম ডাউন কিউট গার্ল, জাস্ট 2 মিনিট। উৎসা এবার রাগে চিৎকার করতে যাবে, তৎক্ষণাৎ ঐশ্বর্য ওকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি, প্লিজ বেবি, এত প্যানিক করতে নেই। উৎসা হা হয়ে গেল। ঐশ্বর্যের কথাগুলো মস্তিষ্কে ঢুকছে না উৎসার। শুকনো ঢুল গিলল উৎসা। তৎক্ষণাৎ ঐশ্বর্য তর্জনী আঙ্গুল উঁচিয়ে আকাশের দিকে দেখায়। উৎসা অনুভব করল বাতাসের বেগ বাড়ছে, ধীরে ধীরে উৎসার জ্যাকেট খানিকটা উঠছে। উৎসা ঐশ্বর্যের আঙ্গুল অনুযায়ী তাকালো আকাশপানে, হেলিকপ্টার ধীরে ধীরে ল্যান্ড করছে। উৎসা চমকালো, হেলিকপ্টার? হেলিকপ্টার এখানে? ঐশ্বর্য বাঁকা হাসল। আমরা ফ্লাইটে যাচ্ছি না বেবি, উই আর গোয়িং টু বাই হেলিকপ্টার। উৎসা আশ্চর্যের অষ্টম আকাশ পার করে, বড়লোক হলে বুঝি শো অফ করে? অদ্ভুত। কেয়া চেঁচিয়ে বলল, উৎসা কাম। ঐশ্বর্য গিয়ে পাইলটের পাশের সিটে বসল। জিসান উৎসা কেয়া পিছনে বসল। সিট বেল্ট লাগিয়ে নেয় সবাই। যেহেতু উৎসা কর্নারে বসেছে তাই তার একটু বেশি ভয় করছে। প্রথমবার হেলিকপ্টারে বসেছে, হাত পা রীতিমতো কাঁপছে। পাইলট টেক অফ করতেই উৎসা ভয়ে সামনে থাকা ঐশ্বর্যের ঘাড় মোচে ধরে। আহহ! ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসার দিকে। উৎসা ভয়ে চোখ বন্ধ করে নেয়। ঐশ্বর্য উৎসার হাত সরালো না, বরঞ্চ ওর ডান হাতও টেনে নিজের ডান হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরল। উৎসা যেন কিক্ষণের জন্য ভরসা পেল। আমরা ফ্লাইটে গেলেই হতো, শুধু শুধু ভাইয়ের টাকা নষ্ট। উৎসার এহেন কথায় ঐশ্বর্য চোখগুলো ছোট ছোট করে নেয়। সো চিপ। উৎসা মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ আমরা চিপ। আচ্ছা আপনি বড়লোক, এটা সবাই জানে, তাই বলে কি এটা শো অফ করতে হবে? ঐশ্বর্য কিছু বলল না। জিসান হু হু করে হেসে উঠল। উৎসা ঐশ্বর্য বরাবরই এমন, প্রাইভেট হেলিকপ্টার ছাড়া তেমন যাওয়া আশা করে না। উৎসা বিড়বিড় করে আওড়াল, যত্ত সব ঢং। কেয়া ফিক করে হেসে উঠল। ঢং মানে কি? উৎসা এবার ঢং মানে কি এটার উত্তর কি দেবে? উফ, এই ইংরেজির ল নিয়ে তার যত জ্বালা। ভাইয়া কেয়া কেমন? রুদ্র সকাল সকাল অফিসের জন্য বের হয়েছিল, তৎক্ষণাৎ নিকিও রেডি হয়ে নিচে চলে এলো। আচমকা বের হতে হতে কথাটা জিজ্ঞাস করে। রুদ্র বুকে হাত গুজে বলে, তোর মাথায় আবার কি চাপল? নিকি দাঁত দেখিয়ে বলল, না মানে আমার নাকে আপাকে দেখলে বেশ ভাবি ভাবি ফিল আসে। রুদ্র নিকিকে তেড়ে গিয়ে বলে, তবে রে। নিকি দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। রুদ্র শব্দ করে হেসে উঠল। আসলেই কেয়া মেয়েটা খুব একটা খারাপ না। সারাটা দিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে কাটছে উৎসার, গার্ড তাকে ঢুকতেই দিচ্ছে না। কারণ রেজিস্ট্রি পেপারে তার নাম নেই। উৎসা অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু গার্ড শুনল না। এমনিতেই এখানে আসতে আসতে কতটা জার্নি করতে হয়েছে উৎসাকে। তার উপর একটু রেস্ট নিতে পারি পর্যন্ত এখনো দাঁড়িয়ে আছে সে। ল্যাকেজগুলো পাশে রেখে সিরাতকে কল করল, হ্যালো সিরাত, তুমি প্লিজ বাইরে এসো। সিরাত দ্রুত বাইরে বেরিয়ে এলো। সিরাতকে দেখে বেশ ভরসা পেল উৎসা। সিরাত দেখো না, গার্ড আমাকে ঢুকতেই দিচ্ছে না, বারবার বলছে আমার নামকা করা হয়েছে। সিরাত মাথা নুইয়ে নেয়, সরি উৎসা, তোমাকে বের করে দেওয়া হয়েছে, আই অ্যাম রিয়েলি ভ্যারি সরি। আমি ট্রাই করেছিলাম, কিন্তু। উৎসা ফুপিয়ে উঠল, এখন কোথায় যাবে সে? সে তো এখানের কিছুই চিনে না। তাকে তো থাকতে হবে, মিহিকে খুঁজতে হবে। উৎসা প্লিজ ডোন্ট ক্রাই। উৎসা অস্থির হয়ে উঠে, এখন কোথায় যাব? এত তাড়াতাড়ি কে হোস্টেলে সিট দিবে আমায়? রাতও হয়ে যাচ্ছে। সিরাত ভাবল, কিক্ষণ ভেবে বলে, তুমি তো তোমার ওই কাজ করো, যেখানে সেখানে যেতে পারো কেয়ারটেকার হিসেবে। উৎসা চমকালো, সে ঐশ্বর্যের কাছে যাবে? কিন্তু ঐশ্বর্যকে দেখলেই উৎসার কেমন ভয় লাগে। এর মাঝে ঐশ্বর্য খুব একটা ভালো আচরণ করে না উৎসার সঙ্গে। উৎসা আমতা আমতা করে বলল, হ্যাঁ সঠিক বলেছ। সিরাত মৃদু হাসল। তাহলে তুমি ওখানে কিছু দিন থাকো, তার মধ্যে দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট। উৎসা তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। আর যাই হোক, অবশ্যই ঐশ্বর্যের কাছে যাবে না সে। কেনই বা যাবে? তাকে ভাইয়া বলে ডাকলেই তো ফুস করে ওঠে। উৎসা নিজ মনে হাঁটছে, আচমকা তার ল্যাকেজে টান পড়ল। ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসা। 2-3টে ছেলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি ছেলে বলল, ওয়াও, ইউ আর সো হট বেবি। উৎসা ভীত হয়ে গেল। মস্তিষ্ক তৎক্ষণাৎ সেদিন রাতের কথা মনে করিয়ে দেয়।
উৎসা 2 কদম পিছিয়ে গেল, এর মধ্যে দুটি ছেলে ওর হাত ধরে নেয়। ওয়ার আর ইউ গোয়িং বেবি? উৎসা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, লিভ মি প্লিজ। ছেলেগুলো তাচ্ছিল্য করল, চোখে মুখে তাদের কা, মনা, র ছা, প। উৎসা ভালো করেই বুঝতে পারছে এখানকার ছেলেগুলো মেয়েদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে। উৎসা কেঁদে উঠল, প্লিজ লিভ মি এলন। নট অ্যাট অল বেবি, ইউ গণনা স্পেন্ড দ্য নাইট উইথ অ্যাচ। উৎসা কিছুই বলতে পারল না, তার পূর্বেই লোকগুলো ওর উপর ঝাঁপিয়ে পড়ল। জন ওর হাত ধরে অন্যদিকে আরেকটি ছেলে ওর উপর আসতে লাগল। উৎসা চিৎকার করে উঠল, নো নো নো। এর মধ্যে আবারও পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো কর্ণে, ডোন্ট টাচ। মস্তিষ্ক যেন তখনই বলল ঐশ্বর্য রিক চৌধুরী। উৎসা পিটপিট চোখ করে তাকালো, সত্যি অফ হোয়াইট শার্ট সাথে নেভি ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ইফ অ্যান ইউ ওয়ান টাচ হিম, আই নো আই উইল কি ল হিম। আই রিপিট আই উইল কি ল হিম। ছেলেগুলোর যেন সাহস হলো না উৎসাকে ছুতে, তারা পিছুতে লাগল। ঐশ্বর্য অগ্নি দৃষ্টি নিবন্ধ করে উৎসার দিকে, দ্রুত পিছনে গিয়ে ঐশ্বর্য নিজের গাড়ি থেকে হকস্ট্রি বের ওদেরকে উড়াধুরা ধুলাই দিল। ছেলেগুলো প্রাণ বাঁচাতে পালালো, ঐশ্বর্য সজোরে ছুঁড়ে ফেলল হকস্ট্রি উৎসার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। সে চিৎকার করে বলে উঠল, ঐশ্বর্য ভাইয়া। ঐশ্বর্য উৎসার দিকে তাকানো মাত্র ভারী কিছু এসে ওর বুকে লাগল। উৎসা ঝাপটে জড়িয়ে ধরে উৎসাকে। ঐশ্বর্য সেকেন্ডের জন্য থমকে গেল। তার বুকের মধ্যে একটাই শব্দ হচ্ছে লাভস, ওদিকে মস্তিষ্ক বলছে ফিজিক্যাল নিডস, সেক্সুয়াল নিডস। ঐশ্বর্য নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়, উৎসা ঐশ্বর্যকে প্রায় মিনিট 5 মতো জড়িয়ে আছে। এবার ঐশ্বর্য নিজ থেকে উৎসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্টপ দিস ড্রামা। উৎসা কেঁপে উঠল, ঐশ্বর্য উৎসার বাহু শক্ত করে চেপে ধরল, আই নো ইউ অ্যা কল গার্ল, বাট লাইক দিস অন দ্য স্ট্রিট। প্লিজ চুপ করুন, না জেনে কেন এসব বলছেন? ঐশ্বর্য নিজের রাগ সংবরণ করতে না পেরে উৎসাকে এক প্রকার গাড়িতে টেনে তুলল। খুবই স্পিডে গাড়ি ড্রাইভ করে বাড়িতে পৌঁছায়। ড্রয়িং রুমে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসা, এমনিতেই বাইরে যে পরিমাণ ঠান্ডা ছিল তাতে তার শরীর জমে বরফ হয়ে গেছে। ঐশ্বর্য গর্জে উঠে, এত দস তাহলে তো আমার কাছেই আসতে পারতে। উৎসা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি বলছে ঐশ্বর্য? ঐশ্বর্য ফের বলল, আমি এখনো জিন আছি, চাইলে চেক করতে পারো, কাম অন। ঐশ্বর্য রিক চৌধুরীর এহেন কথায় টকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা উৎসা। ওষ্ঠাদয় তীর তীর করে কাঁপছে তার, একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটহার্ট, কাম অন, চেক করে দেখো তো একবার। উৎসার চোখ দুটো ইতিমধ্যেই অশ্রু কণায় ভরে উঠেছে। ঐশ্বর্যের থেকে 2 হাত দূরে সরে গিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া। আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদয় ল করে উঠল তার, কিক্ষণ পূর্বের রাগ মুহূর্তে যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে সপাটে বসালো উৎসার নরম গালে। উৎসা ফ্লোরে পড়ে যায়, ঐশ্বর্য ফের উৎসাকে টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল, লিসেন মিস উৎসা, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল। আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া, আমি তোর ভাই নই, ইজেন্ট ইট ক্লিয়ার? উৎসা মিনমিনে গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়তো। আপনি কি করে এত খারাপই অঙ্গি করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসেবে আপনি আমারও ভাই। জাস্ট শাট আপ স্টার্ড। তুই আমার বোন টোন কিছুই না, আমার এসব বোন লাগে না, নাও গেট লস্ট। ঐশ্বর্য কথাটা বলেই উৎসাকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে, ঠান্ডায় জমে যাওয়া উপক্রম হয়েছে উৎসার। সময়টা বছরের শেষ দিকে, বার্লিন শহরে আসার পর থেকেই উৎসাকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ কে বসেছে। দরজায় বার কয়েক নক করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উৎসা। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে, কোথায় যাবে কিছু বুঝতে পারছে না উৎসা। নিজেই হাতে ঘষে উষ্ণতা খুঁজছে, পরনের শুভ্র রঙার ওড়না ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে। হায় রে ভাগ্য তার। নিজের ভাগ্যের কথা ভেবে তাচ্ছিল্যের হাসি হাসল উৎসা। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে, আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। উফ, শাট আপ মিস মুনা, প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মুনা একজন কেয়ারটেকার, বহু বছর ধরেই এই দেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকে মিস মুনা কাজ করছেন। হতাশ হয়ে মলিন মুখে জায়গা ত্যাগ করলেন মিস মুনা। বর্তমান বাইরে তুষারপাত হচ্ছে, ঠান্ডা যেন আরও কে বসেছে।
ঘুম কিছুটা হালকা হয়ে এলো উৎসার, শীতলতা কম লাগছে। উষ্ণ চাদরের নিচে তুলতুলে নরম শরীর টানিথর হয়ে পড়ে আছে। উৎসা চমকালো, মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই কাল রাতেই সব টনা মনে পড়ে গেল তার। লাফ দিয়ে উঠে বসল উৎসা, ভালো করে আশপাশটা তাকিয়ে দেখল। এটা সেই রুম প্রথম দিন যখন ঐশ্বর্য তাকে নিজের বাড়ি এনেছিল, ঠিক সেদিনও উৎসা ওই রুমে ছিল। উৎসা দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে গেল, নিজেকে ভালো করে পরখ করে নেয়। কাল রাতে ঐশ্বর্যের আচরণে এখন উৎসার ভীষণ ভয় লজ্জা সবকিছু একসঙ্গে ঘিরে ধরে। না, উৎসা ঠিকই আছে, কিন্তু ভেতরে এলো কি করে? সে তো বাইরে ছিল। উৎসা গুটি গুটি পায়ে বাইরে বের হয়। ড্রয়িং রুমের নিচে কার্পেটের উপর বসে আছে ঐশ্বর্য, কাউচের দিকে পিঠ হেলানো। পুরো ড্রয়িং রুম অন্ধকারে বে আছে। উৎসা রুম থেকে বেরিয়ে মিনমিনে গলায় বলল, ভাইয়া। ঐশ্বর্য যেন শুনেও শুনল না। ঐশ্বর্যকে চুপ থাকতে দেখে উৎসা ফের ডাকে, ভাইয়া শুনতে পাচ্ছেন? ঐশ্বর্য বিরক্তের রেশ টেনে বলল, উফ, ডোন্ট কল মি ভাইয়া, কল মি রিক। উৎসা মৃদু কণ্ঠে শুধায়, আমি এখানে কি করে এলাম? আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন না? ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো, উৎসার দিকে ঘুরতেই উৎসা চমকালো। এই আধারেও ঐশ্বর্যের অগ্নি চক্ষুদয় ল করছে। অৎসা শুকনো ঢুল গিলল, ঐশ্বর্য এগিয়ে আসছে। উৎসা সেই হিসেবে পিছিয়ে যাচ্ছে, এক সময় দেয়ালের সাথে চেপে গেল। ঐশ্বর্য এসে উৎসার মুখোমুখি দাঁড়ায়, এতটাই কাছে যে ঐশ্বর্যের তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে উৎসার মুখশ্রীতে। আপনি এটা কি করছেন? ঐশ্বর্য উৎসার ডান হাত চেপে ধরে দেয়ালের সঙ্গে, শুধু চেপে নয়, ঘষতে লাগল। উৎসা ব্যথায় ককিয়ে উঠল। ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য ছেড়ে দেয়, পাশের সুইচ অন করে। মুহূর্তে পুরো ড্রয়িং রুম আলোকিত হয়ে উঠল। ঐশ্বর্য নিজেকে ধাতস্থ করতে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। উৎসা ফুপিয়ে কেঁদে দেয়। ঐশ্বর্য উৎসার পানে তাকিয়ে বলে, এদিকে এসো। কাম। উৎসার হাত পা কাঁপছে, তবুও কচ্ছপ গতিতে এগিয়ে গেল। ঐশ্বর্য কাউচের উপর বসল, সিট। উৎসা বসল না, তার ভেতর কাঁপছে। ঐশ্বর্য কপাল চুলকে ফের উঠে গিয়ে উৎসার হাত টেনে ওকে বসালো। আচমকা ঐশ্বর্য উৎসার ঠিক সামনাসামনি সেন্টার টেবিলের উপর বসল। লিসেন রেড রোজ, আমি তোমাকে অন্য কারো সাথে করতে পারি না। আই রিয়েলি কান্ট টলারেট দ্যাট। উৎসা মৃদু কেঁপে উঠে। ঐশ্বর্য উৎসার হাত চেক করে। দেয়ালে লেগে খানিকটা গেছে। ঐশ্বর্য গিয়ে কেবিনের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। উৎসার হাতে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে করতে বলে, আই অ্যাম নট এ গুড পারসন রেড রোজ। সত্যিই আমি ভালো মানুষ নই। উৎসা কাপা কণ্ঠে শুধায়, আপনি হঠাৎ এমন করছেন কেন? ঐশ্বর্য বাঁকা হাসল, আই রিয়েলি ডোন্ট নো। আই হ্যাভ অলসো বিলিভ ইন ফিজিক্যাল নিডস এন্ড সেক্সুয়াল নিডস। উৎসা ত্বকে উঠে, দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। ঐশ্বর্য মাথা উঁচিয়ে উৎসার দিকে তাকিয়ে ভুবন ভোলানোর হাসি হাসে। ফের উৎসার হাত কোমল ভাবে টেনে ফের ব্যান্ডেজ করে দেয়। লুক, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে ট্রাস্ট মি রানী হয়ে থাকবে। আর যদি অবাধ্য হও তাহলে। উৎসা টিয়ে গেল, কান্না পাচ্ছে তার। চোখ দুটো থেমে অনবরত পানি পড়ছে। ঐশ্বর্য ওর মুখশ্রী হাতের আজলায় নিয়ে বলল, বেবি, ওয়ার আর ইউ ক্রাইং? আপনি হঠাৎ এমন কেন করছেন আমি বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে বুঝে যাবে। আর হ্যাঁ, আজ থেকে তুমি এখানেই থাকবে, মানে আমার সাথে লিভ ইন করবে। উৎসা আশ্চর্যে চিৎকার করে উঠল, কি? তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠে। মিস মুনা কিচেন থেকে বেরিয়ে এসে মেইন ডোর খুলে দিলেন। জিসান ভেতরে প্রবেশ করতেই উৎসা দৌড়ে ওর কাছে গেল। জিসান ভাইয়া, দেখুন না আপনার ফ্রেন্ড কি বলছে। জিসান ঐশ্বর্যের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? ঐশ্বর্য গিয়ে কাছে গা এলিয়ে বলল, আজ থেকে আমি আর রেড রোজ লিভ ইন রিলেশনশিপে আছি। জিসানের চোখ দুটো যেন বেরিয়ে পড়বে এমনতর উপক্রম। হোয়াট? ঐশ্বর্য বাঁকা হাসল, ইয়েস ব্রো, রিক, আর ইউ সিরিয়াস? ইয়েস। উৎসা বলে উঠল, স্টপ ইট। কি হচ্ছে এসব? আমি থাকবো না লিভ ইন রিলেশনশিপে। আপনার মাথা কি পুরোই গেছে চৌধুরী সাহেব? ঐশ্বর্য দীর্ঘ শ্বাস টেনে নেয়। এক্সুয়ালি আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার সাথে লিভ ইনে থাকলে সেফ থাকবে। আদারওয়াইজ। ঐশ্বর্য ঠোঁটকাম রে মৃদু হাসল। তাতে যেন উৎসার সর্বাঙ্গ কেঁপে উঠল। একদম না, আপনি এসব করতে পারেন না। 100 বার পারি। লেটস ম্যাক এ ডিল। তুমি আমার সাথে লিভিং করো, তাহলে যদি আমার তোমাকে ভালো লাগে, আই মিন টু সে যদি ভালোবেসে ফেলি, তাহলে আমরা বিয়ে করব, তা না হলে। জিসান তৎক্ষণাৎ উৎসাকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলল, এটাই সুযোগ মিস বাংলাদেশি, তুমি বরং ঐশ্বর্যকে টিয়ে বিয়ে করে নাও। যদি একবার ঐশ্বর্যকে মায় ফেলতে পারো তাহলে আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দেব। উৎসা বেশ বিরক্ত নিয়ে বলল, এসব ঠিক নয় ভাইয়া, আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি। ওহো, তুমি বুঝতে পারছো না। বাইরেটা তোমার জন্য সেভ নয়। তুমি ঐশ্বর্যের সঙ্গে থাকলেই ভালো থাকবে।
অবশ্য ঐশ্বর্য কিন্তু খারাপ নয়। উৎসা কপাল কুঁচকে নেয়। তাহলে ফিজিক্যাল নিডস, সেক্সুয়াল ডস এগুলো কি? জিসান বিব্রত হল, তার মানে ঐশ্বর্য এতক্ষণে সব বলেই দিয়েছে? উফ, ছেলেটা টু মাচ। ওগুলো কিছুই না, তুমি একটু দূরে থাকলেই হলো, ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন থাকে তেমনটাই থাকলে চলবে। উৎসা বেশ ভাবনায় পড়ে গেল, এখানে তার থাকার জায়গা নেই। মিহিকে খুঁজতে হলে আগে নিজের থাকার জায়গা করতে হবে। কিন্তু ঐশ্বর্য তো কেমন একটা বিহেভ করে, আদেও এভাবে থাকা সম্ভব? ঐশ্বর্য টেবিল থেকে আইপ্যাড নিয়ে টি করছে। উৎসা কিক্ষণ ভেবে বলল, ওকে ফাইন, থাকবো আমি লিভ ইন রিলেশনশিপে, তবে আমার শর্ত আছে। ঐশ্বর্য কানখা রা করে শুনতে চেয়ে বলে, ও আট। উৎসা আমতা আমতা করে বলল, আমাকে আপনি ছুতে পারবেন না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসে, রেড রোজ ইজ অ্যা বিট মোর স্টুপিড। ওকে ডান। পড়ার টেবিলে বসে আছে উৎসা, বই সামনে থাকলেও তার পড়ায় মোটেও মন নেই। বারংবার মনে হচ্ছে এই বুঝি ঐশ্বর্য রুমে এসে বলল, রেড রোজ আই ওয়েন্ট টু টাচ ইউ। উৎসা সূক্ষ্ম শ্বাস ফেলে, অদ্ভুত মানুষ একটা। কি সব বলে, ফিজিক্যাল ডস এসব কি? আশ্চর্য। বাইরে বেশ শব্দ হচ্ছে, উৎসা বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে উকি দিয়ে দেখল ঐশ্বর্য ওখানেই আছে। তবে কেবিনেটের ড্রয়ারে কি যেন খুঁজতে ব্যস্ত সে। উৎসা গিয়ে মিনমিনে গলায় জিজ্ঞেস করে, আপনি কি কিছু খুঁজছেন? ঐশ্বর্য ঘাড় খানিকটা কিয়ে তাকালো, হাত পা শিরশির করছে তার। বারংবার ইচ্ছে করছে এই উৎসাকে ছুঁয়ে দিতে। অস্থির মন শান্ত করতে, আচমকা তার সঙ্গে অদ্ভুত অনুভূতি জাগ্রত হচ্ছে। উৎসাকে দেখলেই মন ব্যাকুল হয়ে উঠছে। ঐশ্বর্যের তাকানোতে উৎসা ফের শুধায়, কি হলো বলুন, কি খুঁজছেন আপনি? ঐশ্বর্য কিছু বলল না, তবে ড্রয়ার থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে দ্রুত দুতলায় যেতে লাগে। উৎসার মনে হচ্ছে ঐশ্বর্যের কিছু একটা হয়েছে, সেই জন্য উৎসাহ পিছু পিছু যেতে লাগল। ঐশ্বর্য করল নিজের বা হাতের পেশিবহুল জায়গায়। ঐশ্বর্য সেন্টার টেবিলের উপর ডান পা তুলে কাউচের মাঝে ঘাড় এলিয়ে রাখল। উৎসা এগিয়ে গিয়ে দরজা খানিকটা ফাঁক করে দেখে, ঐশ্বর্য ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। উৎসা তড়িতে প্রবেশ করে বলে, কি হয়েছে আপনার, এভাবে পড়ে আছেন কেন? এটা কি? উৎসা অস্থির নিতে ঐশ্বর্যের হাত থেকে নজে কষণ নিয়ে নিল। কি হয়েছে আপনার ভাইয়া, আপনি কি অসুস্থ? উৎসা ঐশ্বর্যের কপালে হাত ছোঁয়াতেই যাবে তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার হাত ধরে ফেলল। উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, ঐশ্বর্য হেঁচকা টানে নিজের শক্তপোক্ত বুকে এনে ফেলল উৎসাকে। উফ, মৃদু স্বরে ও তো, না, করে উঠল উৎসা। ঐশ্বর্যের মুখের উপর উৎসার ঘন কালো চুলগুলো ছড়িয়ে পড়ল, ডান হাতের তর্জনী আঙ্গুলের সাহায্যে চুলগুলো সরিয়ে নেয় ঐশ্বর্য। উৎসা তাকিয়ে আছে নির্নিমেষ, ঐশ্বর্যের চোখে মুখে অদ্ভুত কিছু ফুটে উঠেছে। তীব্র কাছে পাওয়ার ইচ্ছা যে কে বসেছে তার মনে। রেড রোজ, ইউ আর টু মাচ প্রিটি ড্যামেড। ক্যান আই কিস ইউ, প্লিজ? কি আবদার? উৎসা চমকালো, কথাগুলোতে কতই না ব্যাকুলতা। উৎসা কিক্ষণের জন্য যেন শিভু হয়ে গেল। ঐশ্বর্য উৎসার ঠোঁট বরাবর তাকিয়ে আছে, নিজের পুরুষালী ঠোঁট এগিয়ে নিচ্ছে। উৎসা কাঁপছে, তৎক্ষণাৎ ভয়ে টকে দূরে সরে গেল। ঐশ্বর্য আচমকা শব্দ করে হেসে উঠল, উৎসা ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। রেড রোজ, তোমাকে দেখলেই খেয়ে নিতে ইচ্ছে করে। উৎসা অধর কিঞ্চিত ফাঁক করে ড্যাব চোখে তাকায়। ছি, আপনি এত খারাপ? আমি থাকবো না আপনার সঙ্গে, আজকেই আমি চলে। উৎসা পুরো কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার পূর্বেই ঐশ্বর্য এসে ওর মুখ চেপে ধরে ভয়ঙ্কর কণ্ঠে বলল, আর একবার যদি বলো চলে যাবার কথা, ট্রাস্ট মি আই উইল কি লো ইউ রেড রোজ। উৎসা যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেছে, ঐশ্বর্যের আচরণগুলো খুব অদ্ভুত। ঐশ্বর্য উৎসাকে ছেড়ে দিল, তার সোজাসাপটা প্রশ্ন, আমি ইদানিং মেয়েদের কাছে যেতে পারছি না রেড রোজ, কারণটা কি জানো? ঐশ্বর্য তাকায় উৎসার দিকে, উৎসা শুকনো ঢুক গিলল। ঐশ্বর্য ঠোঁটকা রে বলল, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। ইয়াম্মি। উৎসা থতমত খেয়ে গেল, বড় বড় পা ফেলে ঐশ্বর্যের রুম থেকে বের হয়ে যায়। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। রেড রোজ, পাগল হয়ে যাচ্ছি। লুক, ঐশ্বর্য রিক চৌধুরী দুদিন ধরে কোনো মেয়ের কাছাকাছি পর্যন্ত যায়নি। ও মাই গড, হা। ঐশ্বর্যের হাসিতে পুরো রুম ছড়িয়ে পড়ল, বুঝতে পারছি না তোমার বড় ছেলে কেন এখানে এসেছিল কেন? আফসানা পাটোয়ারি রুমে ঢুকেই এ কথা জিজ্ঞেস করে শহীদকে, তিনি ভাবলেশীন ভাবে জবাব দেয়, ওর ইচ্ছে হয়েছে এসেছে, এখন ওর ইচ্ছে হয়েছে আবার চলে গিয়েছে। আফসানা দাঁত কটমট করে বলল, বলি কেন এখানে আসতে হবে? শহীদ বসা থেকে উঠে দাঁড়ালো, বিরক্তের রেশ টেনে বলে, উফ, তুমি চুপ করো, ওর যখন ইচ্ছে হবে আসবে। ভুলে যেও না তুমি ঠিক কি করেছ? আজ তোমার জন্যেই আমার ছেলে আমাকে বাবা বলে পর্যন্ত ডাকে না।
আফসানা কিছু বলতে যাবে তার আগেই শহীদ রুম থেকে প্রস্থান করলেন, এখানে থাকলেই কথা বাড়বে। ফোনের টুং শব্দ শুনতেই ফোন রিসিভ করল নিকি, অচেনা নাম্বার থেকে কল এসেছে। হ্যালো, হ্যালো মিস নিকি, হাউ আর ইউ? জিসানের কণ্ঠস্বর শোনা মাত্র চমকে উঠে নিকি, কান থেকে ফোন নামিয়ে নাম্বারে আরও একবার চোখ বুলিয়ে নেয়। আপনি কল করেছেন? বাহ বাহ, আমি কি লাকি। জিসান ঠোঁটকা রে হাসল। কেন ম্যাডাম, আমি কি কল করতে পারি না? নিকি ফোরনকে টে বলে, অবশ্যই না, আপনি তো বড়লোকস মানুষ, কত শত গার্লফ্রেন্ড, এখন এত জনের মধ্যে আমাকে কল করা মানে তো ব্যাস ব্যাস এনাফ। নিকি নৈশব্দে হাসে। জিসান বলল, মনটা বাংলাদেশ বাংলাদেশ করছে। নিকি ভারী নিঃশ্বাস ফেলে, তাহলে বাংলাদেশের কাউকে বিয়ে করে নিন। জিসান তৎক্ষণাৎ বলে উঠে, তাহলে বলছো? নিকি হয়তো লজ্জা পেল, নাকের ডগায় সুরসুরি লাগছে তার। হ্যাঁ বলছি তো, করে নিন বিয়ে। জিসান ফতাফত বলে, তাহলে লাল শাড়ি রেডি করো, বাঙালি বেশে শেরওয়ানি পরে আসছি। নিকি শব্দ করে হেসে উঠল, ওর সাথে জিসানও হেসে দেয়। জোশ। রাতের ডিনার টেবিলে সাজিয়ে রাখছে উৎসা, ঐশ্বর্য এসে চেয়ারে বসে পড়ল। ঐশ্বর্যকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার, খালি গায়ে এমন ভাবে একটা মেয়ের সামনে কি করে বসতে পারে? উৎসা যেন রীতিমতো নির্বাক, ছি ছি, বেশরম গায় তো কিছুদিন। ঐশ্বর্য হাত টানিয়ে নেয়, বড় স্বর হামি তুলে বলে, অভ্যাস করে নাও সুইটহার্ট। উৎসা নাক মুখ কুচকে নেয়, মনে মনে গালি দেয় অসভ্য। ঐশ্বর্য একের পর এক হু কু দিচ্ছে, একবার এইটা তো আরেকবার ওইটা। উৎসা চেয়ার টেনে বসে, ঐশ্বর্যের সামনে আছে নুডলস, স্যুপ আর জোশ। আর উৎসার সামনে রুটি আলু তরকারি, উৎসা নিজের মতো করে খাচ্ছে। ঐশ্বর্য নুডলস মুখে নিতে নিতে বলল, ওগুলো কি খাচ্ছ? উৎসা মুখে এক টুকরো রুটি তুলে বলে, রুটি তরকারি জাস্ট ইয়াম্মি খেতে। ঐশ্বর্য ভ্রুকুটি করে তাকালো, ঐশ্বর্য আর খেলো উঠে গিয়ে কাউচের উপর বসল। উৎসা কিছুই বুঝল না, কি আশ্চর্য, এভাবে খাবার রেখে যাওয়ার মানে কি? উৎসা কিছুই বলল না, নিজের খাবার পুরোটা শেষ করে ডাইনিং গুছিয়ে নেয়। সব কিছু পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে ড্রয়িং রুমে এলো। ঐশ্বর্য এখনো বসে ছিল সেখানে। গুড নাইট। উৎসা রুমের দিকে পা বাড়াতেই তার খোলা চুলে টান পড়ল। উৎসা উল্টে গিয়ে ঐশ্বর্যের উপর পড়ল। আরে হো। ঐশ্বর্য উৎসাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। উৎসা ছটফট করতে করতে বলে, কি করছেন চৌধুরী সাহেব, প্লিজ লিভ। ঐশ্বর্য হয়তো শুনল না, সে ঘোর লাগা কণ্ঠে বলে, খাবারের থেকেও তুমি বেশি টেস্টি, টু মাচ ইয়াম্মি ইয়াম্মি। উৎসার যেন গলা শুকিয়ে গেল, সে মিনমিনে গলায় বলল, আপনি কিন্তু বলেছেন আমাকে টাচ করবেন না। ঐশ্বর্য উৎসাকে উল্টো ঘুরিয়ে কাউচের উপর ফেলে দেয়, ওর উপর ঝুঁকে পড়ে, লিভ ইন রিলেশনশিপে কি কি হয় জানো? উৎসা মাথা নুইয়ে নেয়, ঐশ্বর্য ব্যাড বয়। একদম ভালো না সেটা উৎসা জানে। লিভ ইনে কি কি হয় জানো না তো? ডোন্ট ওয়ারি, আমি শিখিয়ে দেব। ঐশ্বর্য শেষের কথাটা বলে চোখ টিপে, উৎসা ভয়ে গুটিয়ে নিল নিজেকে। আপনি কি? এরপর উৎসা আর কিছু বলল না, ঐশ্বর্য ইতিমধ্যেই উৎসার গালে শীতল অধর ছুঁয়ে দেয়। আচমকা এমনতর স্পর্শে কেঁপে উঠল উৎসা। ডোন্ট ডু দিস। উৎসা অশান্ত কণ্ঠে বলে। ঐশ্বর্য সেই একই কণ্ঠে বলে, আই কান্ট কন্ট্রোল। ঐশ্বর্য না হল, তার বেসামাল স্পর্শগুলো উৎসাকে অদ্ভুত অনুভূতি জাগ্রত করতে বাধ্য করছে। উৎসা ভয় সর্বশক্তি দিয়ে ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। ঐশ্বর্য অধর বাঁকিয়ে হাসল, উৎসা যেন হাফ ছেড়ে বাঁচল। আপনি এমন কেন? এতই যদি দশ থাকে তাহলে বিয়ে করে নিন। ঐশ্বর্য কোনো প্রতিক্রিয়া দেখালো না, নৈশব্দে কেবিনেটের ড্রয়ার থেকে নোজে কষন নিয়ে করল হাতে। মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ দেহ, উৎসা মিনমিনে গলায় শুধোয়, এসব কি করছেন? ঐশ্বর্য সিল্কি চুলগুলো ডান হাতে পিছনে ঠেলে দেয়, তুমি তো টাচ করতে দিচ্ছ না, আপাতত এটাতেই কাজ চালাই। ঐশ্বর্যের লাগামহীন কথাবার্তা শিহরণ তুলছে উৎসার মনে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি বেবি। ঐশ্বর্য রুমের দিকে এগিয়ে গেল, উৎসা সরে দাঁড়ায়। তার এখন কি করা উচিত? এখানে এসে ভুল করেছে সে। ঐশ্বর্য যেমন দেখায় সে মোটেও তেমনটা নয়। কুয়াশা কিছুটা ধরে আসছে, আজ 3 দিন ধরে সূর্যি মামার দেখা নেই, তবে আজ হয়তো সূর্যের দেখা মিলবে। শুরু হয়েছে মানুষের চলাচল, গায়ে গরম কাপড় জড়িয়ে কেউ বা যাচ্ছে কলেজে তো কেউ বা যাচ্ছে অফিসে। কলিং বেল বেজে উঠল, কিন্তু কেউ দরজা খুলল না। জিসান বুঝতে পারল মিস মুনা এখনো আসেননি। জিসান ঐশ্বর্যকে ডাকতে লাগল, রিক, 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 ওপেন দ্য ডোর। কিছুক্ষণ ডাকার পরেই ঐশ্বর্য এসে দরজা খুলে দেয়। জিসান ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল। ঐশ্বর্যের সিল্কি চুলগুলো উস্খুস্ক হয়ে আছে, গায়ে কিছুই নেই শর্ট জিন্স ছাড়া। জিসানের টনক নড়ে উঠে, তার একটা কথাই মনে হচ্ছে, মিস বাংলাদেশি কোথায়? জিসান হুড়মুড়িয়ে ঢুকে পড়ল, মিস বাংলাদেশি? মিস বাংলাদেশি কোথায় তুমি?
ঐশ্বর্য ডোর লক করে ভেতরে এলো। জিসান দ্রুত ফোন বের করে বলে, তাড়াতাড়ি বল কোথায়, ড্যাম শিওর নিশ্চয়ই মিস বাংলাদেশির কিছু একটা হয়েছে। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলে মুখ লাগিয়ে খেতে লাগলো। বল না রিক, কোথায় আছে মিস বাংলাদেশি? ঐশ্বর্য বোতল যথাস্থানে রেখে এসে কাউচের উপর বসল। সকাল সকাল বিরক্ত করা ছাড়া তোর কি? বাট রিক, ভাইয়া। উৎসার কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো জিসান। ঐশ্বর্য মাথা খানিকটা তোত্তা রা করে তাকায়। লাল রঙের ট্রি শার্ট, তার সঙ্গে লেডিস জিন্স এবং গলায় ছোট একটা ওড়না দিয়ে দাঁড়িয়ে আছে উৎসা। জিসান উৎসাকে দেখে যেন প্রাণ ফিরে পায়। মিস বাংলাদেশি, আর ইউ ওকে? উৎসা মাথা দুলিয়ে বলল, আমি ঠিক আছি। জিসান বুকে হাত দিয়ে শ্বাস টেনে নেয়। ঐশ্বর্যের অবস্থা দেখে জিসানের এক মুহূর্তের জন্য মনে হয়েছে উৎসার অবস্থা হয়তো শেষ। ঐশ্বর্যের দিকে তাকাতেই ঐশ্বর্য কা হাসল। জিসান বুঝতে পারল সেই হাসির মানে। উৎসা জিসানের কানে ফিসফিসিয়ে বলল, ভাইয়া আপনার এই বন্ধু পুরোটাই পাগল। জিসান শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসা নাক মুখ কুচকে নেয়। জিসান গিয়ে ওর পাশে বসল। উৎসা গেল কিচেনে। আজ মিস মুনা আসবেন না বলেছেন, সেই জন্য সকালের ব্রেকফাস্ট উৎসাই তৈরি করতে লাগল। সকাল সকাল পায়েস আর সাথে পিঠে বানিয়ে নিল ঝটপট। তাদের বাংলাদেশে তো শীত আসলেই কত রকম পিঠে তৈরি হয়। শীতের সবচেয়ে আকর্ষণীয় হলো পিঠে উৎসব। এসব ভাবতে ভাবতেই পিঠে বানিয়ে নেয় উৎসা। জিসান ঐশ্বর্যের দিকে তাকিয়ে বলে, রিক ইউ আর টু মাচ ইয়ার। আমি পুরোই ভয় পেয়ে গেছিলাম। ঐশ্বর্য শব্দ করে হেসে দেয়। জিসান বলে, ও শিট, তোকে যা বলতে এসেছি সেটাই তো বলা হয়নি। কি? ঐশ্বর্য হাত বাড়িয়ে আইপ্যাড নিতে নিতে বলে। জিসান কপাল চুলকে বলে, আরেহ আজকে কেয়ার বার্থডে। ঐশ্বর্য কিঞ্চিত চমকে উঠে। শিট বলেই তো গেছি। সেই আমারও মনে ছিল না। সকাল সকাল এই দেখ কেয়া মেসেজে কি লিখেছে। জিসান ফোন বের করে ঐশ্বর্যকে দেখায়। কেয়া কাদু কাদু ভাবে লিখেছে, তোরা কেমন ফ্রেন্ড, আমার বার্থডে ভুলে গেলি? সেইম অন ইউ, তোদের সঙ্গে আর কখনো কথা বলবো না। ঐশ্বর্য হাসল। মনে মনে ঠিক করল কেয়াকে সারপ্রাইজ দেওয়া যাক। ঐশ্বর্য আর জিসান প্ল্যান করছে সারপ্রাইজের। তৎক্ষণাৎ উৎসা পিঠে আর পায়েস নিয়ে এলো। এই যে আপনাদের জন্য। উৎসা বেশ ফুরফুরে মেজাজে ট্রে টেবিলের উপর রাখল। জিসান ঐশ্বর্য জনেই ভালো করে দেখতে লাগলো, আসলে এগুলো কি? ঐশ্বর্য পিঠে একটা হাতে তুলে ফ্যাল করে তাকিয়ে শুধায়, হোয়াট ইজ দিস? উৎসা জনের দিকেই তাকায়। ওরা কি কখনো পিঠে খায়নি? অবশ্য খাবেই বা কি করে। এদেশে আদেও এসব কিছু হয় কি না সন্দেহ। এগুলো পিঠে। আমাদের দেশে শীতের সকালে সবাই পিঠে খায়। আর ওখানে পিঠে উৎসব পালন করা হয়। ঐশ্বর্য আর জিসান জনেই ভালো করে উৎসার কথাগুলো শুনল। জিসান পায়েসের বাটি দেখিয়ে বলে, এগুলো কি? উৎসা চটজলদি সোফার পাশে বসে পড়ল। পায়েস বাটিতে ঢালতে ঢালতে বলে, এটা পায়েস, অনেক মিষ্টি খেতে। খেয়ে দেখুন। 2 বাটি দুজনের হাতে তুলে দেয় উৎসা। ঐশ্বর্য টেস্ট করে দেখল, সত্যি মিষ্টি খেতে। জিসানও খেলো। মিস বাংলাদেশি ইটস রিয়েলি গ্রেট। কি বলিস রিক, খেতে কেমন? ঐশ্বর্য ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে বলে, নট ব্যাড, তবে এর থেকেও মিষ্টি আছে। জিসান উৎসা দুজনেই অবাক চোখে তাকায়। উৎসা কিছু বুঝল না। জিসান শুধোয়, কি? ঐশ্বর্য ঝুঁকে উৎসার নরম গালে আঙুল ছুঁয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসা, ঠোঁট কিঞ্চিত ফাঁক করে ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল উৎসার গালে ছুঁয়ে বলল, মিষ্টি মেয়ে। জিসান নড়েছড়ে বসল। উহু রিক, বিহেভ ইয়োর সেলফ। ঐশ্বর্য উঠে হাত পা টেনে রুমের দিকে গেল। জিসান উৎসার দিকে তাকালো। উৎসা মেকি হাসি দিয়ে দ্রুত কিচেনে চলে যায়। জিসান হু করে হেসে উঠল। কেন জানি তার মনে হচ্ছে ঐশ্বর্য ভালোবেসে ফেলেছে। এখন যদি শিওর হওয়া বাকি। ভীষণ সুন্দর করে ঐশ্বর্যের আলিশান বাড়ি সাজানো হয়েছে। প্রথমবার এই বাড়িতেই পার্টি হবে। উৎসাহের আগে কখনো এত চা কচি দেখেনি। সকাল থেকে এই আয়োজন, কত শত ডিশ রান্না হচ্ছে। অনেক মানুষ আসবে, অনেক ফ্রেন্ড, তাদের জন্য মিনিবার। জিসান ভাইয়া, মিনিবার কেন? জিসান ফোনে কথা শুনছিল। উৎসার প্রশ্ন শুনে ফোন রেখে বলে, এগুলো অন্যদের জন্য, তুমি কিন্তু ভুলেও টাচ করবে না। উৎসা নাক মুখ কুচকে নেয়। ছি এসবে আমি নেই। জিসান নৈশব্দে হাসল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ছোট ছোট ডিম লাইট জ্বলে উঠল। একের পর এক গেস্ট ভেতরে প্রবেশ করছে। অনেকগুলো সিকিউরিটি ওদের নিয়ে আসছে। সার্ভেন্টরা সবাইকে জোশ কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে। ব্ল্যাক স্যুট, ভেতরে অফ হোয়াইট শার্ট পরেছে। সিল্কি চুলগুলোতে ল দেওয়া আছে। হাতে চকচক করছে ব্র্যান্ডেড ঘড়ি। বেশ স্মার্ট দেখাচ্ছে তাকে। জিসানও সেইম, তবে তার স্যুট নেভি ব্লু কালারের, ভেতরে অফ হোয়াইট শার্ট। মিস মুনার কাছে বসে আছে উৎসা, ওনাকে হেল্প করছে।
এদিকে মিস মুনা কখন থেকে বলছে উৎসাকে গিয়ে রেডি হতে। ম্যাম আপনি গিয়ে রেডি হয়ে নিন। উৎসা বিরক্ত হল। মিস মুনা সবসময় ওকে আপনি আপনি আর ম্যাম বলে সম্বোধন করে। ওহো মিস মুনা, আমি রেডি হয়ে কি করব? মিস মুনা স্বভাব সুলভ হাসল। স্যার তো কখন বলেছেন আপনাকে এসব করতে হবে না। উৎসা বেসিনে হাত ধুয়ে বলে, আমি রেডি হয়ে কি করব? আমি তো কেয়ারটেকার, তাহলে আপনাদের স্যারের এত কিসের টেনশন আমাকে নিয়ে? উৎসা কথাটা শেষ করতেই ঐশ্বর্য এসে উৎসাকে টেনে দুতলায় যেতে লাগলো। আরেহ ভাইয়া, মানে চৌধুরী সাহেব কি করছেন? প্লিজ লিভ। ঐশ্বর্য উৎসাকে তার রুমে নিয়ে গেল। হাত ছাড়তেই উৎসা নিজের হাত ধরে ঘষতে লাগলো। উফ, হাত না অন্য কিছু কত ব্যথা করছে। ঐশ্বর্য বুকে হাত গুজে দাঁড়ালো। উৎসা এতক্ষণে ঐশ্বর্যকে ভালো করে লক্ষ্য করল। ঐশ্বর্য নিতান্তই সুদর্শন পুরুষ, অসম্ভব সুন্দর দেখতে। যে কারো গলা শুকিয়ে আসবে তাকে দেখে। উৎসা আচমকা অনুভব করল তার হৃদয় স্পন্দনের দ্রিম দ্রিম শব্দ শুনতে পাচ্ছে নিজে। সুইট হার্ট, ডোন্ট লুক অ্যাট ইট লাইক দিজ, ইট হার্টস। উৎসার কান গরম হয়ে উঠল। নিজের কাজেই লজ্জা লাগছে। আচ্ছা, আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন আমাকে নিয়ে? আমি তো কেয়ারটেকার। নো নো, ইউ আর মাই গার্লফ্রেন্ড। উৎসা চমকে উঠে। কি? গার্লফ্রেন্ড? কবে? কখন? ঐশ্বর্য দুপা এগিয়ে গিয়ে বলল, এখন এই মুহূর্ত থেকে। উৎসা লজ্জায় মিশিয়ে যাচ্ছে। ছি ছি। ঐশ্বর্য বাঁকা হাসল। উফ্রেড রোজ উই আর লেট। উৎসা দ্রুত কাভার্ড খুলে কাপড় খুঁজতে লাগল। কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজেই পাচ্ছে না। একে একে সব কাপড় বের করতে লাগল। উৎসা পিছন ঘুরে দেখে ঐশ্বর্য এখনো দাঁড়িয়ে আছে। আপনি যান, আমি চেঞ্জ করব। ঐশ্বর্য দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। ওয়াশরুম ওদিকে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। উৎসার রাগ লাগছে। সে যা খুঁজছে তা খুঁজেই পাচ্ছে না। সোফা থেকে শুরু করে বিছানার নিচে সব জায়গায় খুঁজতে লাগলো। ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে হাত ঘড়িটা দেখল। উফ, হোয়াটস গোয়িং অন সুইটহার্ট? কি খুঁজছো তুমি? উৎসা মিনমিনে গলায় বলল। কি কিছু না তো। তাহলে এগুলো কি করছো? না মানে কাপড় খুঁজছি। ঐশ্বর্য এগিয়ে গিয়ে উৎসার হাত টেনে ধরে। কি প্রবলেম? বলো কি খুঁজছো? উৎসা ঠোঁট কাম রে ধরে। কিভাবে বলবে? আসলে আমি মেয়েদের জিনিসপত্র জেনে আপনি কি করবেন? ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। ও আট। উৎসা ঐশ্বর্যের কুচকানো মুখের দিকে তাকিয়ে বলল, ছি, কত নাটক করেন। নো নো, সত্যি কি খুঁজছো তুমি? মেয়েদের জামা খুঁজছি। হয়েছে শান্তি? সিরিয়াসলি? যান যান সরুন। উৎসা আবারও কাভার্ডে খুঁজতে লাগলো। ঐশ্বর্য কি একটা ভেবে দুষ্টু হাসি হাসল। উৎসার কানের কাছে ফিসফিসিয়ে বলল, উহু সুইট হার্ট, আর ইউ টকিং অ্যাবাউট ইনা? উৎসার কান গরম হয়ে উঠে। বেশরম লোক, বের হন। আরে আমি কি করলাম? আশ্চর্য। উৎসা ঐশ্বর্যকে এক প্রকার ঠেলে রুম থেকে বের করতে লাগল। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা পাগলি একটা। কি বলে কি না বলে কিছু মনে থাকে না। আর এখন তাকেই বের করে দিচ্ছে। উৎসা মনে মনে গা-লি দেয়। অসভ্য রিক চৌধুরী, ছি ছি, বেশরম। সফট মিউজিক বাজছে, কাপল ডান্স হচ্ছে। জিসান কিক্ষণ আগেই কেয়াকে নক করে বলেছে দ্রুত বাড়িতে আসতে চায়নি। জিসান অনেক বুঝিয়ে বলেছে সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আসতে। সবাই অপেক্ষা করছে বার্থডে গার্লের জন্য। জিসান ঐশ্বর্যের কাছে এগিয়ে গেল। ঐশ্বর্য মিনিবারে বসে সফট ড্রিঙ্কস খাচ্ছে। রিক, মিস বাংলাদেশি কোথায়? ঐশ্বর্য গ্লাসে চুমুক দিয়ে বলে, রেডি হচ্ছে মনে হয়। কথাটা বলে সিঁড়ির দিকে চোখ গেল ঐশ্বর্যের। উৎসাকে নামতে দেখে জিসানকে বলল, ডিম লাইট ওদিকে দিতে বল। জিসান ডেভিডকে ইশারা করল। এই লোকটি পুরো ফাংশন অ্যারেঞ্জ করেছে। জিসানের কথা অনুযায়ী সিঁড়ির দিকে আলো ফেলতেই চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় উৎসা। ঐশ্বর্য মুহূর্তে থমকে গেল। তার গলা শুকিয়ে আসছে। তাকিয়ে আছে উৎসার পানে। সিল্ক লাল রঙের শাড়িতে নিজেকে আবৃত করেছে উৎসা। হাতে লাল চুড়ি, চোখের প্রথমাংশ থেকে শেষ প্রান্ত পর্যন্ত কাজল টেনে দেওয়া। কপালের ঠিক মাঝখানে টিপ দিয়েছে। উৎসার নুকের ন্যায় তুলতুলে নরম শরীরটা নজর অর্তে সক্ষম। ঐশ্বর্য যেন শ্বাস নিতেই ভুলে গিয়েছে। উৎসা বোকা বোকা চাহনিতে আশেপাশে দেখল। জিসান আর ঐশ্বর্যকে দেখে ভুবন ভোলানোর হাসি হাসল। হাসিটা এসে বুকে লাগলো ঐশ্বর্যের। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ফ্লোরের দিকে তাকিয়ে হাসল। এই মেয়ে লোনাময়ী। না হলে কখনো গাউন, কখনো সালোয়ার কামিজ, আর এখন শাড়িতেও না করত। ঐশ্বর্য রাগল। ডান হাতে সিল্কি চুলগুলো পিছনে ঠেলে দেয়। মনে মনে বলে, গ্রেট রেডি রেড রোজ, ইউ হ্যাভ টু সাফার এক্সট্রা। উৎসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিসানের দিকে। বাহ মিস বাংলাদেশি, দারুণ তো। এই ড্রেসটার নাম যেন কি? ঐশ্বর্য মাঝখান থেকে বলে উঠে। ছাড়ি। উৎসা শাড়ির এমন ব্রতকর অবস্থায় হেসে দেয়। না না, ছাড়ি না, শাড়ি। ইয়া ওয়াট অ্যাভার। 5 মিনিটের মাঝে কেয়া চলে এলো। মনে তার বিষণ্ণতা। এমন ফ্রেন্ড চাই না তার। কেউ তার বার্থডে মনে রাখেনি। আচমকা কেয়ার চোখে পট্টি বেঁধে দিল কেউ। আরেহকে
আমি। জিসান, হোয়াট দ্য হেল ইজ দিস? ছাড় বলছি। নো ছাড়াছাড়ি। ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে কেয়া বলে। রিক, তুইও? হোয়াট হ্যাপেনিং গাইজ? ঐশ্বর্য জিসান কিছুই বলল না, কেয়াকে টেনে ভেতরে নিয়ে গিয়ে টেবিলের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলল, 1 2 3 হ্যাপি বার্থডে। জিসান তৎক্ষণাৎ চোখ খুলে দেয়। এত সব অ্যারেঞ্জমেন্ট দেখে কেয়া কথা বলতেই ভুলে যায়। ওয়াও! জিসান ঐশ্বর্যের বাহুতে কাত হয়ে বলে, হ্যাপি বার্থডে ফ্লা, অটিং বা জ। কেয়া ফিক করে হেসে উঠল। জিসান আর ঐশ্বর্যকে দু হাতে জড়িয়ে ধরে। টু মাচ ইয়ার, ইউ আর নট গুড অ্যাট অল। তোরা একটুও ভালো না। উৎসা একটা সুন্দর ফুলের বুকে কেয়ার হাতে দিল। হ্যাপি বার্থডে কেয়া আপু। কেয়া উৎসাকে দেখে রীতিমতো তম্বা খেয়ে গেল। ওয়াও, কিউট গার্ল, ইউ লুকিং সো প্রিটি। উৎসা মৃদু হাসল, তুমিও সুন্দর দেখতে। কেয়া কেক টলো, এ কে সবাইকে খাওয়ায়। সেলফি তুলতে ভুলে না সে। উৎসা কেয়ার সঙ্গে কি কথা বলে খিলখিলিয়ে হেসে উঠল। কেয়া উৎসার একা কয়েকটা ছবি তুলল। ঐশ্বর্য এসে উৎসার হাত টেনে পাশে নিয়ে যায়, কি হয়েছে? উৎসা সহজ প্রশ্ন করে। ঐশ্বর্য উৎসাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, ইউ আর লুক লাইক অ্যা রেড রোজ। উৎসা ঠোঁটকা রে ধরে। এই লোকটা মাঝে মাঝে উৎসাকে রেড রোজ বলেই ডাকে। ধনে পাতা। ও আট, ভ্রু কুচকে নেয় ঐশ্বর্য। উৎসা ফিক করে হেসে উঠল, থ্যাংক ইউ। ঐশ্বর্য উৎসার মুখ পানে কিছুটা ঝুঁকে বলে, এভাবে থ্যাঙ্কস তো নেব না। উৎসা বুঝল না, তাহলে? ঐশ্বর্য দুষ্টু হাসল, ওয়েট এন্ড ওয়াচ। জিসান ঐশ্বর্যকে ডেকে বলল, রিক, ইটস ইয়োর টার্ন। ঐশ্বর্যের দিকে গিটার ছুড়ে দিল জিসান। ঐশ্বর্য ক্যাচ করে। সেই সুর তুলে। উৎসা ভ্রু কুচকে নেয়, কি অদ্ভুত। এই রকম সময়ে একটা সুন্দর রোমান্টিক হিন্দি গান শুনলে কত ভালো লাগতো। কিন্তু এখানে ইংলিশ গান, উফ, সত্যি বিরক্তিকর। এখন রাত 2:30টার কাছাকাছি রুমে ক্লান্ত হয়ে রুমের দিকে এগুতে লাগলো উৎসা। পা দুটো যেন অসাড় হয়ে আসছে তার, ভার শরীরটা টেনে কোনো রকমে উপরে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ হাতে টান পড়তেই ভড়কে গেল উৎসা। মৃদু স্বরে ও তো, না, করে, আহ। রুমে ঢুকিয়ে ডোর লক করে দেয় ঐশ্বর্য। উৎসা ঐশ্বর্যকে দেখে ভীত নয়নে তাকালো। ঐশ্বর্যের চুলগুলো এলোমেলো, শার্টের উপরের দুটি রুম খোলা আছে। চোখে মুখে মনা ফুটে উঠছে, স্পষ্ট কাছে আসার কাতরতা। আপনি এখানে কেন নিয়ে এলেন? উৎসা কাপা কাপা কণ্ঠে শুধায়। ঐশ্বর্য এক কদম দু কদম এগিয়ে আসছে। উৎসা সেই মাপ অনুযায়ী পিছিয়ে যাচ্ছে, ভেতর তার অজানা অঙ্কে কাঁপছে। ঐশ্বর্য এগিয়ে গিয়ে উৎসাকে ঝাপটে জড়িয়ে ধরে। উৎসা স্তম্ভ। এটা কি করছেন? প্লিজ ছাড়ুন। ঐশ্বর্য শুনল কি না তা জানা নেই, সে বিড়বিড় করে আওড়াল, একটু জড়িয়ে থাকি। ভালো লাগছে না উৎসা। উৎসা কাঁপছে। ঐশ্বর্যকে ছাড়াতে বলে, না না, আমার ভালো লাগে না আপনাকে। উহু, ঠিক তো, সত্যি শুধু জড়িয়ে থাকব। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। ঐশ্বর্যের বুকে উষ্ণতার ছোঁয়া পাচ্ছে সে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। প্লিজ ছাড়ুন আমায়, আমার এসব ভালো লাগে না। ঐশ্বর্য পিছন ঘুরে উৎসাকে দু হাতে চেপে ধরে। ঘাড়ে ওষ্ঠা ছুঁয়ে বলে, রেড রোজ, ট্রাস্ট মি, ইউ আর লুকিং সো প্রিটি। তোমাকে যে কেউ দেখলে ভালোবেসে ফেলবে। উৎসা ফুপিয়ে উঠে, কিন্তু আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। আমার আপনাকে ভয় লাগে। ঐশ্বর্যের তত্ত্ব হয়ে উঠেছে উৎসার মাঝে। এক সময় ঐশ্বর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। ঐশ্বর্য খুব শক্ত করে জড়িয়ে ধরে উৎসাকে। উৎসা শব্দ করে কেঁদে দেয়, ঐশ্বর্য চৌধুরী, আপনি ভালো না, আমি আপনার সাথে থাকব না। উৎসা ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঐশ্বর্য আরও শক্ত করে চেপে ধরে ঘাড়ে নাক ঘষে লম্বা একটা নিঃশ্বাস টেনে নেয়। আচমকা ঐশ্বর্য সরে এলো, নিজের চুল খামচে ধরল সে, ও শিট শিট। ঐশ্বর্য পাগলের মতো হয়ে উঠে, উৎসার থেকে দূরে সরে গেল। ঐশ্বর্যের পাগলামি দেখে ভয়ে জোরসর হয়ে গেছে উৎসা। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে উৎসাকে দেখে ফের ওর কাছে এলো। সুইট হার্ট, ডোন্ট ক্রাই প্লিজ। জান কাঁদে না তো। ঐশ্বর্য উৎসাকে টেনে কাউচের উপর বসালো। ওর হাত নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে ফের অস্থির কণ্ঠে বলে, প্লিজ সোনা, কাঁদে না, অ্যাম সরি। ডোন্ট ওয়ারি, আর ছুব না। প্লিজ ডোন্ট ক্রাই সুইট হার্ট। উৎসার কান্না থামছে না। ঐশ্বর্য কেমন করছে তা ভয়ের কারণ হচ্ছে উৎসার। আমি রুম যাব। ঐশ্বর্য পিটপিট চোখ করে তাকালো, কি যেন ভাবল, চট করে উঠে গিয়ে লাইট অফ করে বিছানায় এসে বসল। উৎসার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন, ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য শুনল না, উৎসাকে বুকে চেপে ধরে শুয়ে পড়ে। উৎসা প্রাণপণ চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু পারল না। ঐশ্বর্য নিজের চওড়া বুকে উৎসার ছোট্ট দেহটাকে চেপে ধরে, ওর মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। উৎসা এক সময় ক্লান্ত হয়ে পড়ে, চোখ ভর্তি ঘুম না দিল। ঐশ্বর্যের বুকে খানিকটা উষ্ণতা অনুভব করছে সে।
ঐশ্বর্য অস্পষ্ট স্বরে বলল, আই অ্যাম সরি সুইটহার্ট, তুমি কাছে থাকলে অনেকটা শান্তি অনুভব করি। আমার সাথে থেকো সবসময়, প্লিজ। ঐশ্বর্য উকি দিয়ে দেখল উৎসা অলরেডি ঘুমিয়ে গিয়েছে। ঐশ্বর্য মৃদু হাসল, আলতোভাবে উৎসাকে বিছানায় শুয়ে দিয়ে চাদর টেনে দেয়। রুম থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য। উৎসা চায় না সে তার সঙ্গে থাকুক। যেদিন উৎসা ঐশ্বর্যের কাছাকাছি আসবে, সেদিন ঐশ্বর্য উৎসার মাঝে নিজেকে খুঁজে নেবে।